জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস। কঙ্কাল। দেহ সংরক্ষক ও ভার বহনের জন্য অধিকাংশ প্রাণীদেহে শক্ত কাঠামো বা কঙ্কাল থাকে। কঙ্কাল দু প্রকার: দেহে বহি কঙ্কাল এক্সোস্কেলিটন ও দেহের অন্তঃকঙ্কাল এন্ডোস্কেলিটন। আর্থ্রোপড প্রাণীদের কাইটিন প্লেট, মলাস্কাদের ক্যালকেলিয়াস খোলক ও মেরুদণ্ডী প্রাণীর শিং, নখ, পালক, আঁশ ইত্যাদি বহিকঙ্কালের উদাহরণ। অন্যদিকে মেরুদণ্ডী প্রাণীর অস্থি, তরুণাস্থি ইত্যাদি অন্তঃকঙ্কালে অন্তর্ভুক্ত। অমেরুদণ্ডী প্রাণীর দেহে অন্তঃকঙ্কাল দেখা যায়, যেমন পরিফেরাদের স্পিকিউল, একাইনোডার্মাদের ক্যালকেলিয়াস প্লেট ইত্যাদি। নরমদেহী প্রাণী যেমন কেঁচো, কৃমি ইত্যাদি কঙ্কাল থাকে না। নটোকর্ড। মেসোড্রাম থেকে কোষ দিয়ে গঠিত ভ্রূণাবস্থা বা আজীবন মধ্যে পৃষ্ঠরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত দণ্ডকে নটোকর্ড বলে। নটোকর্ডের উপস্থিতি ও বস্তুর ভিত্তি করে প্রাণীদের দুভাগে ভাগ করা হয়: নন কর্ডেট। যেসব প্রাণীর দেহে কর্ডারও থাকে না তাকে নন কর্ডেট বলে, যেমন পরিফেরা, একাইনোডার্মাটা প্রাণী। উদাহরণ: হাইড্রা ভলগারিস, পেরিপ্লানেটা আমেরিকানা, পিলা গ্লোবোসা ও অ্যাস্টেরিস রুবেস সমুদ্রতারা ইত্যাদি। কর্ডেট। যে সকল প্রাণীর দেহে কর্ডেট থাকে তাদের কর্ডেট প্রাণী বলে। কর্ডাটা পর্বের সকল প্রাণী ওই বিভাগের অন্তর্ভুক্ত। কর্ডেটের অবস্থান ও স্থায়িত্ব অনুযায়ী কর্ডেট পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়। ইউরোকর্ডাটা। এদের নটোকর্ডের লেজ অঞ্চলে শুধুমাত্র লার্ভা দশায় থাকে। উদাহরণ: অ্যাসিডিয়া। শেফালোকর্ডাটা। এদের কর্ডাটা মস্তক শীর্ষ প্রান্ত থেকে উচ্চ পর্যন্ত সারা জীবন অবস্থান করে, যেমন ব্রাঙ্কি ও স্টোমাটা। ভার্টিব্রাটা। এদের নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ডে গিয়ে স্থাপিত হয়। উদাহরণ: লাবিয়া রোহিতা, দাত্তাভারাস মেলানোস্টিকাস, প্যান্থারাস টাইগ্রিস। পৌষ্টিকনালী। পৌষ্টিকনালীর উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তি করে প্রাণীদের দুভাগে ভাগ করা হয়: প্যারাজোয়া এবং অ্যান্টারোজোয়া। যে সকল প্রাণীদের নির্দিষ্ট পৌষ্টিকনালী বা গহ্বর থাকে না সেগুলোকে প্যারাজোয়া বলে, যেমন পরিফেরা পর্বের প্রাণী। যে সকল প্রাণী পাবে নির্দিষ্ট পৌষ্টিকনালী বা গহ্বর থাকে সেগুলোকে অ্যান্টারোজোয়া বলে, যেমন ডেরিয়া থেকে কর্ডাটা পর্বের প্রাণী। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। বৈচিত্র্যময় পৃথিবীতে বাস করে অসংখ্য বৈচিত্র্যময় প্রাণী। পৃথিবীর সব প্রাণী নিয়ে গঠিত প্রজাতিগত অ্যানিমাল কিংডম, প্রজাতি জগৎ অ্যানিমাল কিংডম। এসব প্রাণীদের আকার, আকৃতি, বর্ণ, স্বভাব, বাসস্থান, চারিত্রিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ গঠন, খাদ্যাভ্যাস, জনন প্রভৃতির মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায়। 1873 সালে বিজ্ঞানী হ্যাকেল সমগ্র জীবজগৎকে প্রোটোজোয়া ও মেটাজোয়া এই দুভাগে ভাগ করেন। বহু বছর ধরে প্রোটোজোয়াকে পর্বের মর্যাদা দেওয়া হতো। 1969 সালে আরএইচ হুইটেকার জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস 5 কিংডম ক্লাসিফিকেশনের প্রবর্তন করেন। পরবর্তীতে প্রস্তাবিত 5 রাজ্য শ্রেণীবিন্যাসকে এল মুরগুলিস এবং ক্যাভি স্কোয়াজওয়ার্ডস আরও বিস্তারিতভাবে উপস্থাপন করেন। 5 রাজ্য শ্রেণীবিন্যাস নিম্নরূপ: 1. মনেরা। এককোষী ফিলামেন্টাস মাইক্রোসেলি কোষ। নিউক্লিয়াস বলতে থাকলে নিউক্লিয়াস ও নিউক্লিয়াস ঝিল্লি নেই, যেমন এস্কেরিচিয়া কলি। প্রোটিস্টা। এককোষীয় কলোনিয়াল বা বহুকোষীয় নিউক্লিয় পর্দা নিউক্লিয়ার বিদ্যমান। উদাহরণ: অ্যামোবিয়া, প্রোটেয়াস, স্পাইরোগাইরা ম্যাক্সিমা। ফানজাই। মৃতজীবী বা পরজীবী অধিকাংশ বহুকোষী বা স্থলজ। উদাহরণ: অ্যাগারিকাস কম্পেস্টিগাস। প্ল্যান্টি। বহুকোষী সবুজ উদ্ভিদ। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত ও কোষ গহ্বরটি বড় গহ্বর আছে। উদাহরণ: ম্যাগনিফিকা ইন্ডিকা। অ্যানিমেলিয়া। বহুকোষী জীব, ভিন্নতর ভোজী স্বভাবের। কোষ প্রাচীর প্লাস্টিকের বড় গহ্বর নেই, যেমন প্যান্থেরা টাইগ্রিস। শ্রেণীবিন্যাসের নীতি। শ্রেণীবিন্যাস একটি সুসংজ্ঞাবদ্ধ বিজ্ঞান। খুঁটিনাটি অনেক নীতি মেনে শ্রেণীবিন্যাস সম্পন্ন করতে হয়। নিচে প্রধান নীতিগুলো সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দেওয়া হলো। শ্রেণীগত বৈশিষ্ট্য নির্ধারণ। শ্রেণীবদ্ধ করার সময় প্রাণীদের বিভিন্ন স্তর বা ধাপে স্থাপন করতে হয়। শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে ট্যাক্সন শ্রেণীবদ্ধ একক বলে। একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্যের জন্য অন্য ট্যাক্সন তা পৃথক করতে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে ওই ট্যাক্সনই শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। আধুনিক গবেষণায় শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলতে ট্যাক্সন সদস্যের অঙ্গসংস্থানিক, রাসায়নিক, শরীরবৃত্তীয়, জিনগত ও জননগত ও বাস্তুযান্ত্রিক বৈচিত্র্যকে বোঝায়। শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ধাপে অন্তর্ভুক্ত ট্যাক্সন শনাক্তকারী শ্রেণীবদ্ধগত বৈচিত্র্যগুলি উল্লেখ করতে হয়। শনাক্তকরণ। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে পর্যবেক্ষণে থাকা কোনো ট্যাক্সন সদস্য পরিচিত বা আগে বর্ণিত হয়েছে এমন হতে পারে কিংবা অপরিচিত হতে পারে। তার অর্থ এই নয় যে এটি একটি নতুন ট্যাক্সন। এভাবে শ্রেণীকরণের সঙ্গে সংগৃহীত যে কোনো নমুনা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্য প্রাণী প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলক আলোচনা করার সাপেক্ষে ক্যাটাগরি সম্পন্ন করতে হয়। শনাক্তকরণ। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে থাকা কোনো ট্যাক্সন সদস্য পরিচিত বা আগে বর্ণিত হয়েছে এমন হতে পারে কিংবা অপরিচিত হতে পারে, আর অর্থ এই যে নতুন ট্যাক্সন।
তুলনামূলক আলোচনার সাপেক্ষে ক্যাটাগরি সম্পন্ন করতে হয়। ক্যাটাগরি ভুক্তিকরণ বা র্যাঙ্ক ভুক্তি, ক্যাটাগরাইজেশন অফ র্যাঙ্কিং। যে সকল প্রাণী বা গোষ্ঠী শ্রেণী বিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ বা ক্যাটাগরি বা র্যাঙ্কে অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণীকে ট্যাক্সন, বহু বছরের ট্যাক্সা বলে। ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, ট্যাক্সোনমিক ইউনিট, অর্থাৎ শ্রেণী বিন্যাসে ব্যবহৃত প্রত্যেক ক্যাটাগরি র্যাঙ্কভুক্ত জীবগোষ্ঠী বা জনগোষ্ঠীর বর্গকে প্রতীকী ট্যাক্সন বলে। অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামিলিয়া, প্রাইমেটস, স্যারকপ্টেরিসিডি, মাকাকা মুটাটা ইত্যাদি ট্যাক্সন। বিবর্তনিকভাবে সম্পর্কিত বা বিভিন্ন বৈশিষ্ট্য বহনকারী প্রাণীগুলোকে ট্যাক্সন এক একটি শ্রেণীবদ্ধ বা ক্যাটাগরিভুক্ত করা হয়। জীবজগত শ্রেণী বিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সন ক্যাটাগরি বা ধাপ যা একটির পর আরেকটি বিন্যস্ত করা হয় সেগুলোকে একত্রে হায়ারার্কি বলে। হায়ারার্কি জীবনের মধ্যে বিভিন্ন সম্পর্ক নির্দেশ করে। হায়ারার্কি অন্তর্ভুক্ত বিভিন্ন ক্যাটাগরি অবস্থান যত কাছাকাছি অন্তর্ভুক্ত জীবের মিল তত বেশি হয়। শ্রেণী বিন্যাসের আবশ্যিক ধাপ র্যাঙ্ক বা ক্যাটাগরি হতে 7টি: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস ও স্পিসিস। কোনো প্রাণী শ্রেণী বিন্যাস করতে গেলে প্রাণীকে এসব ক্যাটাগরি বা ধাপের প্রত্যেকটি স্থাপন না করলে শ্রেণী বিন্যাস অসম্পূর্ণ থাকবে। সে ধাপগুলোকে আবশ্যিক ধাপ বলে। শ্রেণী বিন্যাসে ব্যবহৃত 6টি আবশ্যিক ধাপের বর্ণনা নিম্নরূপ। স্পিসিস। শ্রেণী বিন্যাসের মূল অভিব্যক্তি হলো প্রজাতি। আর্নেস্ট মাইম এর মতে প্রাকৃতিক পরিবেশে মানুষ নিজের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগত বিচ্ছিন্ন বাধা থাকে, তখন এই প্রজাতিকে জীবগোষ্ঠীকে প্রজাতি বলে। যেমন পৃথিবীর সকল বানর, সাপ, ব্যাঙ, আম, কাঁঠাল গাছ প্রত্যেকটি প্রজাতির অন্তর্গত। জিনাস। গণ শ্রেণীভুক্ত সেই সমষ্টিকের একক যার মধ্যে দিয়ে একই ধরনের বা সংঘবদ্ধ একাধিক প্রজাতি অন্তর্ভুক্ত থাকে। প্রাণীর গণ নির্ধারণ ক্রোমোজোমের সংখ্যা, আকার ও বৈশিষ্ট্য ভূমিকা রাখলে এ সকল বৈশিষ্ট্য অভিযোজনের সাথে সম্পর্কিত। এর বিস্তার এই বা কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ। ফ্যামিলি। শ্রেণীবিন্যাসের এ স্তরে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত এক বা একাধিক গণের অন্তর্ভুক্ত থাকে। এর বিস্তার বিশ্বব্যাপী। লিনিয়াস গোত্রকে শ্রেণীবিন্যাস স্তর হিসেবে স্বীকৃতি দেয়নি। এর পরবর্তীতে প্রয়োজন অনুসারে ধাপ হিসেবেও যুক্ত করা হয়েছে। ক্লাস। শ্রেণীবিন্যাসের পূর্ববর্তী উচ্চতর স্তরটি হল শ্রেণী, যাতে একাধিক বর্গ অবস্থান নেয়। এর আকার ও গঠন নিয়ে অনেক শারীরতত্ত্ববিদদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়। প্রাণীর দেহের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, অভিযোজনিক বিচ্ছুরণ ও অভিব্যক্তিতা অনুসারে শ্রেণীসমূহের মধ্যে বিভাজন করা হয়। ফাইলাম। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হলো পর্ব। একটি পর্ব কয়েকটি শ্রেণী নিয়ে গঠিত। একটি পর্ব থেকে অন্য পর্বের পার্থক্য হয় সুস্পষ্ট, কেননা সুদৃশ্যমান ও সুনির্দিষ্ট কিছু মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্ব নির্ধারণ করা হয়। কিংডম। এটি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর, অর্থাৎ এই স্তরটি পৃথিবীর সকল প্রাণীর বৈচিত্র্য থাকা সাপেক্ষে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রাণী আবিষ্কার হওয়ার পরবর্তীতে প্রাণীর সংখ্যা দ্রুত বেড়ে যায় এবং ওই 7টি স্তরের সাহায্যে শ্রেণীবিন্যাস অসম্ভব হয়ে পড়ে। এই অসুবিধা দূর করতে প্রাণীবিজ্ঞানীরা উপরে 7টি আবশ্যিক ধাপের সাথে সুপার, সাব ও ইনফ্রা প্রভৃতি যুক্ত করেন। সিমসন 1961 সালে 21টি ক্যাটাগরি বা স্তর নিয়ে হায়ারার্কি প্রবর্তন করেন। নামকরণ। একটি প্রাণীকে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয়, এতে বৈজ্ঞানিক গবেষণার কাজে জটিলতা সৃষ্টি হয়। এই সমস্যা দূরীকরণের জন্য প্রত্যাবর্তন করা হয়েছে প্রাণী নামকরণের বৈজ্ঞানিক পদ্ধতি। কোনো বিশেষ প্রাণীকে শনাক্ত করার জন্য শ্রেণীবিন্যাসের কিছু নিয়মানুকরণ ও পদ্ধতি অনুসারে প্রাণীর প্রত্যেক জীব বা বিশেষ নাম দেওয়া নামকরণ বলে। প্রাণীর নামকরণ নানা ধরনের হতে পারে, যেমন দ্বিপদ নামকরণ ও ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ। জীবের নামকরণে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ ও প্রজাতি নামে এই দুটি পদ ব্যবহার করে প্রাণীকে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। এভাবে সুস্পষ্ট নামকে প্রাণীর বৈজ্ঞানিক নাম, স্পেসিফিক নেম বলা হয়। সুইডিশ শারীরতত্ত্ববিদ ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণ অনুযায়ী রেসাস বানরের বৈজ্ঞানিক নাম ম্যাকাকা মুলাটা। এখানে ম্যাকাকা গণ এবং মুলাটা প্রজাতি নামে নির্দেশক। ত্রিপদ নামকরণ। অনেক সময় একটি প্রজাতি সদস্যের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য অস্থানিক পার্থক্য দেখা যায়। সে সব সদস্যকে তখন ওই নির্দিষ্ট প্রজাতির হিসেবে গণ্য করা হয়। তখন গণ ও প্রজাতি সমন্বিত দ্বিপদ নামটি প্রজাতি সহ ত্রিপদ নামকরণে পরিচিত হয়। এভাবে উপপ্রজাতি সহ কোনো প্রাণীর নামকরণকে ত্রিপদ নামকরণ বলে। যেমন ইউরোপীয় চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম পাসের ডোমেস্টিকাস, কিন্তু নীলনদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম পাসের ডোমেস্টিকাস নিলোটিকাস।
জার্মান পাখিবিদ হারম্যান শেকজেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন। সেগেল এটি ICZN কর্তৃক স্বীকৃত পদ্ধতি। দ্বিপদ নামকরণ নিয়মাবলী। কোনো জীবের নামকরণ পদ্ধতি অত্যন্ত জটিল এবং তা অনেকগুলো নিয়ম মেনে সমাধান করতে হয়। প্রাণীর নামকরণের নিয়মগুলো প্রাণীর নামকরণে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিশন অফ জুওলজিক্যাল নোমেনকালচার প্রণয়ন করে এবং নিয়মগুলো ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনকালচার লিপিবদ্ধ করা হয়। নিচে দ্বিপদ নামকরণের নিয়মকানুনগুলো উল্লেখ করা হলো। দুটি জীব বা প্রজাতির স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকবে। দুটি ল্যাটিনকৃত শব্দ নিয়ে দ্বিপদ নামকরণের মাধ্যমে বৈজ্ঞানিক নাম গঠিত হবে। প্রত্যেক দ্বিপদ নামকরণের পরটি অংশটি হচ্ছে গণ নাম জেনারিক নেম, দ্বিতীয় পরটি হচ্ছে প্রজাতির নাম স্পেসিফিক নেম, যেমন বাঘের নাম প্যান্থরা এবং প্রজাতির নাম টাইগ্রিস। গণ নামটি হচ্ছে বিশেষ্য এবং জাতিবাচক, তাই প্রথম অক্ষর শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে, যেমন প্যান্থেরা। প্রজাতির নামটি বিশেষণ অ্যাডজেক্টিভ, তাই গুণবাচক, তাই এর প্রথম অক্ষর সহ প্রত্যেক নাম হবে ছোট অক্ষরে, যেমন টাইগ্রিস। দ্বিপদ নামকরণের ছাপা অক্ষর হলো সবগুলো ইতালিক অক্ষর, অর্থাৎ ডান পাশে হারানো, যেমন প্যান্থেরা টাইগ্রিস। দ্বিপদ নামকরণ হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রত্যেক অংশের নিচে একটি ঘন এবং আরেকটি আলাদাভাবে দাগ টেনে দিতে হবে, প্যান্থেরা টাইগ্রিস। অতএব কোনো অবস্থাতেই বাংলা হরফে বৈজ্ঞানিক নাম লেখা যাবে না। সবার কাছে লভ্য ও স্থায়ী বৈজ্ঞানিক রেকর্ড হিসেবে বিনামূল্যে বা অর্থমূল্যে পাওয়া যাবে এমন প্রকাশনা, জার্নাল ইত্যাদি ICZN এর নির্দেশনার অন্যান্য মাধ্যমে দ্বিপদ নামকরণ প্রকাশনা থাকতে হবে। যেই বিজ্ঞানী সর্বপ্রথম কোনো প্রাণীর সঠিক বর্ণনা সহ দ্বিপদ নামকরণ প্রকাশ করবেন, তা উক্ত প্রাণীর দ্বিপদ নামকরণের শেষে যুক্ত হবে, যেমন কর্পুরা মাছ, কর্পিও লিনিয়াস 1758। প্রতিনাম শিরোনিম সমনাম ক্ষেত্রে অগ্রাধিকার আইন ল অফ প্রায়োরিটি অবশ্যই পালন করতে হবে। কোনো কারণে প্রাণীর গণের নাম পরিবর্তন হলে প্রথমে জনকের নাম বন্ধনীর মধ্যে উল্লেখ করতে হবে, যেমন লিনিয়াস বাঘের নামকরণ করেন ফেলিস টাইগ্রিস, যা পরবর্তী থেকে প্যান্থেরা টাইগ্রিস নামকরণ করা হয়। বর্তমানে বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস লিনিয়ানাস হিসেবে লেখা হয়। কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ ও প্রজাতির অংশের নাম একই হতে পারে, যেমন কাতলা এই অবস্থাকে টোটোনিম বলে। নামকরণের সময় যে প্রাণীকে নমুনা হিসেবে ব্যবহার করতে হবে তার টাইপ স্পেসিমেন হিসেবে গবেষণাগারে সংরক্ষণ করতে হবে। বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা। নিচের প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। বৈজ্ঞানিক নাম সার্বজনীন। একটি বৈজ্ঞানিক নাম দেশের সকল প্রজাতি ও ভাষাভাষী মানুষের কাছে একটি নির্দিষ্ট প্রাণীকেই পরিচয় করিয়ে দেয়। বৈজ্ঞানিক নামকরণের প্রাণীদের সঠিক শনাক্তকরণে ভূমিকা রাখে। বিভিন্ন জাতি ও ভাষাভাষী মানুষের মধ্যে প্রাণী বিদ্যা বিষয়ক অর্জিত জ্ঞানের আদান প্রদানে ব্যাঘাত ঘটে। বৈজ্ঞানিক নামকরণ এসব অসুবিধা দূর করে। বৈজ্ঞানিক নামকরণ এবং প্রাণীদের শ্রেণীবিন্যাসে সহায়তা করে। বৈজ্ঞানিক নামকরণ একই গণের প্রজাতিদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক প্রকাশ করে, যেমন কুকুর, শিয়াল ও নেকড়ের গণের নাম ক্যানিস। বৈজ্ঞানিক নাম সাধারণত বর্ণনামূলক এবং যা প্রাণীদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করে। বৈজ্ঞানিক নামকরণ স্তরবিন্যাসে প্রাণীদের অবস্থান প্রকাশ করে, নাম প্রদানকারী ইঙ্গিত দেয়, যেমন প্রটোসাস ক্যানাস এবং হ্যামিল্টন মাগুর বলতে বোঝায় এটি প্রটোসাস গণভুক্ত এবং বিজ্ঞানী হ্যামিল্টন এর প্রবর্তক। অগ্রাধিকার আইন হচ্ছে প্রাণীর নামকরণে আন্তর্জাতিক সংস্থা ICZN কর্তৃক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ বিধি। বৈজ্ঞানিক নাম প্রচলনের ক্ষেত্রে একটি প্রাণীর একাধিক নাম সমস্যা খুঁজে বের করায় অনুমতি করা হয়। 1758 সালের 1 জানুয়ারি থেকে এই আইনে যাত্রা শুরু হয়ে বর্তমানে তা চালু আছে। অগ্রাধিকার আইন অনুসারে কোনো প্রাণীর জন্য যদি 2 বা ততোধিক নাম প্রকাশিত হয়, তবে যে নামটি প্রথমে বর্ণনা করা হয়েছে সেই নামটি বৈধ হিসেবে গৃহীত হবে। একে হোমোনিম বা সমনাম বলে। যে নামটি পরে প্রস্তাবিত হয়েছে তাকে সিনোনিম বা প্রতিনাম বলে। হোমোনিম বা সিনোনিম উভয় তাদের প্রয়োগ অনুযায়ী সিনিয়র যে নামটি আগে দেওয়া হয় এবং জুনিয়র তাকে ভাগ করা হয়। অগ্রাধিকার আইন অনুযায়ী কেবলমাত্র সিনিয়র হোমোনিম এই বৈধ বলে বিবেচিত হয়। সংরক্ষণ। শ্রেণীবিন্যাসকৃত নমুনাকে বিস্তারিত তথ্যসহ সংগ্রাহীক নাম সংগ্রহের স্থান, সময়, তারিখ সংরক্ষণ করতে হবে, যাতে অন্যান্য নমুনা শনাক্তকরণ সহায়ক হয়। যে কারণে বিভিন্ন দেশে প্রাপ্ত প্রাণীর নমুনা প্রাকৃতিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ বিভাগীয় সংরক্ষণশালায় ও সহকারী অনুমোদন সাপেক্ষে সংরক্ষিত থাকে। নমুনাটি হতে পারে স্টাফ
স্টাফড প্রাণীর চামড়া কিংবা বিভিন্ন শিঙের অংশ, শিং, লোম, মল ইত্যাদি বা কঙ্কাল। প্রাণীদের শুকনো বা তরলে সংরক্ষণ করা যায়। ফরমালিন বা অ্যালকোহল হচ্ছে সংরক্ষণের ভালো তরল মাধ্যম। বিভিন্ন প্রজাতির জন্য বিভিন্ন ধরনের ফরমালিন, অ্যালকোহল কিংবা বিশেষ ধরনের সংরক্ষণ নির্দিষ্ট হয়েছে। অতএব শ্রেণীবিন্যাসের নমুনা সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল অধ্যায়। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তাত্ত্বীয় ও ফলিত উভয় জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাত্ত্বিক প্রয়োজনীয়তা, থিওরিটিক্যাল নেসেসিটি। প্রাণীজগৎ সম্বন্ধে জানা। প্রাণী শ্রেণীবিন্যাসের ফলে বিশাল জীবজগৎ একটি নির্দিষ্ট রীতি বিন্যস্ত থাকে। এতে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে কোনো প্রাণী নিখুঁত ও বিজ্ঞানসম্মত নাম লাভ করা যায়। প্রজাতিগত সম্পর্ক নির্ণয়। প্রাণীদের সম্পর্ক বা প্রজাতিভিত্তিক ভিন্নতা নির্ণয়ে শ্রেণীবিন্যাসের প্রয়োজন। প্রাণী শনাক্তকরণের সদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তি করে প্রাণীদের শনাক্ত করে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। সঠিক সংখ্যা নিরূপণ। প্রাণী শ্রেণীবিন্যাসের মধ্যে প্রাণীর সঠিক সংখ্যা নিরূপণ করা যায়। বৈবর্তনিক ধারা নির্ণয়। প্রাণীকুলের বৈবর্তনিক ধারা নির্ণয়ে শ্রেণীবিন্যাস সাহায্য করে। নতুন প্রজাতি শনাক্তকরণ। নতুন প্রজাতি শনাক্ত করতে এবং শ্রেণীবিন্যাস নির্দিষ্ট ধাপে স্থাপন করার জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান অপরিহার্য। বিবর্তনিক ধারা নির্ণয়। প্রাণীকুলের বিবর্তনিক ধারা নির্ণয়ে শ্রেণীবিন্যাস সাহায্য করে। নতুন প্রজাতি শনাক্ত করে। নতুন প্রজাতি শনাক্ত করতে একই শ্রেণীবিন্যাস নির্দিষ্ট ধাপে স্থাপন করার জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান অপরিহার্য। ফলিত প্রয়োজনীয়তা। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী বাছাই। শ্রেণীবিন্যাসের মাধ্যমে ক্ষতিকর উপকারী প্রাণীর প্রজাতির সঠিক পরিচয় দানের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী বাছাই করা সহজে ত্বরান্বিত হয়। বালাই দমনে। জনস্বাস্থ্য, কৃষি, বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাসে নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে। জীববৈচিত্র্য সংরক্ষণ। প্রাণী শ্রেণীবিন্যাসে জীববৈচিত্র্য সংরক্ষণে টেকসই ব্যবস্থা সাহায্য করে। উন্নত জাত উদ্ভাবন। সংকরায়ন, হাইব্রিডাইজেশন ও কৃত্রিম প্রজনন এর মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবনের জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান অপরিহার্য। জীববিজ্ঞানের নতুন শাখা বিকাশে। জীব প্রযুক্তি, প্রাণী ভূগোল, প্রাণ রসায়ন, জীব পদার্থ ইত্যাদি শিক্ষার বিকাশে শ্রেণীবিন্যাস সাহায্য হয়। বিবর্তনিক ধারা। বিভিন্ন প্রাণীর উদ্ভব ও বিলুপ্তি ভূতাত্ত্বিক ঘটনাবলী সম্বন্ধে সম্পর্কিত। বিভিন্ন প্রাণীর জীবাশ্ম শ্রেণীবিন্যাসের তুলনামূলক পর্যবেক্ষণ থেকে এর বিবর্তনিক ধারা নির্ণয় করা সম্ভব। হিকম্যান 2017 অনুসারে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। প্রাণীজগতের পর্বগুলো সাধারণত প্রধান পর্ব, মেজর ফাইল এবং গৌণ পর্ব, মাইনর ফাইল এরকম দুটি দলে বিভক্ত করা হয়ে থাকে। কোনো বিবর্তনিক সম্পর্ক ও বৈশিষ্ট্যগত ভিত্তিতে দল ভিত্তি করা হয় না, তবে প্রজাতি ও সদস্য সংখ্যা, বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব এবং পর্ব হিসেবে সুস্পষ্ট অনুযায়ী এই শ্রেণীবিন্যাস পরিচালিত হয়েছে। প্রধান পর্ব। যেসব পর্বের প্রজাতি সংখ্যা বেশি, 5000-এর বেশি এবং প্রজাতি সদস্যরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্পষ্ট পর্ব হিসেবে পৃথক সত্ত্বের অধিকারী, সে সকল পর্বকেই প্রধান মুখ্য বা অর্থাৎ মেজর ফাইল হিসেবে অভিহিত করা হয়। প্রধান পর্বগুলোর মধ্যে 8টি নন কর্ডাটা এবং 1টি কর্ডাটা গৌণ পর্ব। যে সকল পর্ব জাতি সংখ্যা নগণ্য, প্রজাতির বাস্তুতন্ত্রে গুরুত্ব নেই বললেই চলে এবং শ্রেণীবিন্যাসগত অবস্থান স্পষ্ট অথবা বিতর্কিত, সে সকল পর্বই গৌণ পর্ব বা মাইনর ফাইলা হিসেবে স্বীকৃত। উদাহরণ: প্লেকোজোয়া, ট্যানোফোরা প্রভৃতি পর্ব। হিকম্যান এর পরিচিত ইন্টিগ্রেটেড প্রিন্সিপাল অফ জুওলজি পুস্তকের বর্ণনায় প্রাণীজগৎকে 33টি পর্বের মধ্যে প্রধান ও মেজর পর্বের সংখ্যা 9টি, 8টি নন কর্ডাটা, 1টি কর্ডাটা পর্ব। বাকি পর্বগুলো গৌণ বা মাইনর পর্ব। নিচে 9টি প্রধান পর্বের নাম উল্লেখ করা হলো: ফাইলাম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাডার্মাটা, কার্ডাটা। এক্ষেত্রে ফাইলাম কার্ডাটার মধ্যে আবিষ্কৃত প্রজাতির সংখ্যা 64,000-এর মতো এবং বাংলাদেশে বর্ণিত প্রজাতির সংখ্যা 1,611-এর মতো। মোট তাহলে 15 লক্ষের একটু বেশি, আর বাংলাদেশে 5,000-এর একটু বেশি। ভ্রূণাবস্থা বা আজীবন। দেহের পৃষ্ঠরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক ও নিরেট নটোকট এর উপস্থিতি অনুপস্থিতি ভিত্তি করে প্রাণীজগৎকে দুটি দল বা গ্রুপে ভাগ করা হয়। যে সকল প্রাণীতে নটোকট থাকে না তাদের অকর্ডাট বা নন কর্ডাটা বলে। নন কর্ডাট প্রাণীদের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়: দেহে নটোকট অনুপস্থিত, গলবিলফুলকার অন্তর নেই, পশ্চাৎ লেজ থাকে না, স্নায়ু রজ্জু গ্রন্থিযুক্ত অক্ষীয় নিরেট রক্ত সংবহন তন্ত্র হৃদপথ অবস্থান করে, রক্তে হিমোগ্লোবিন রসে প্লাজমা অবস্থান করে, রক্তে সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত, ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে। অর্থাৎ নন কর্ডাটায় ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, কিন্তু কর্ডাটায় মস্তিষ্ক থেকে চোখের উদ্ভব ঘটে। এক্ষেত্রে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাডার্মাটা। এর মধ্যে প্রথম দুটি নিম্নশ্রেণীর, পরেরটি সিলোমবিহীন প্রাণী, এর পরেরটি অপকৃত সিলোমযুক্ত প্রাণী সিউডোসিলোমেট, এসিলোমেট, এবং শেষের 4টি হলো সিলোমযুক্ত প্রাণী অর্থাৎ ইউসিলোমেট।
পরবর্তী পৃষ্ঠগুলোতে নন কর্ডাটা প্রাণীর বৈশিষ্ট্য আলোচনা করা হলো। 2009 সালে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী বিবরণকোষ এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা বাংলাদেশের তালিকা অনুযায়ী সিলেবাসভুক্ত পর্বে বাংলাদেশে বর্তমান কাল পর্যন্ত প্রাপ্ত প্রজাতির সংখ্যা প্রত্যেক পর্বের শুরুতে উল্লেখ করা হয়েছে। নন কর্ডাটা প্রাণী নিচে বর্ণিত 8টি 1 থেকে 8 পর্যন্ত ফাইলাম অধীনে বর্ণনা করা হয়। পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। 1836 সালে রবার্ট গ্র্যান্ট সর্বপ্রথম পর্ব আবিষ্কারের নামকরণ করেন। এ পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 8659টি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা 27টি। সংক্ষিপ্ত পরিচিতি। পরিফেলার সদস্যরা প্রাচীনতম ও সরল প্রকৃতির জনগোষ্ঠী। দেহের অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণী বলে। এসব প্রাণীকে স্পঞ্জ নামে পরিচিত। এরা দেখতে ডালপালা গাছের ফুলদানি ঘণ্টা বা বাটির মতো। দৈহিক ব্যাস 1 মিলিমিটার প্রায় 2 মিলিমিটার 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিলিমিটার। দেহের রং অনুজ্জ্বল ধূসর, আবার কোনোটি লাল, কমলা, নীল, বেগুনি ইত্যাদি উজ্জ্বল বর্ণের। অধিকাংশ সামুদ্রিক। কেবল স্পঞ্জিলিডি গোত্রের প্রাণী 150টি প্রজাতি মিঠা পানির বাসিন্দা। কিছু প্রাণীর দেহে অভ্যন্তরীণ অণুজীব প্রবেশ করে অ্যান্ডোসিম্বায়ন্ট হিসেবে কাজ করে। পর্ব পরিফেরার বৈশিষ্ট্য। দেহে অসংখ্য কোষ নির্মিত হলেও এই কোষগুলো টিস্যু গঠন করে না। দেহ প্রাচীরের বাইরের দিক থেকে পিনকোডাম ও ভেতরের দিকে কোয়ানোড্রাম নামক দুটি কোষস্তর থাকে। স্তর দুটির মাঝে মিসোহিল নামক জিলেটিনাস জেলির মতো প্রোটিন মাতৃকা বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট কঙ্কাল বস্তু ধারণ করে। দেহ প্রাচীরে অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। দেহের সংবহনতন্ত্র বিকল্প হিসেবে প্রাণী সংবহনের জন্য বৈচিত্র্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। অস্ট্রিয়া পথে নালিকার মধ্যে দিয়ে পানির স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। স্পিকিউল নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা বা স্পঞ্জি নামক এক ধরনের জীবতন্তু দেহে কাঠামো গঠন করে। অন্তঃপ্রাচীর কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে মুক্ত। নালীতন্ত্রের দেহে ভিতরে অবস্থিত স্পঞ্জিল নামে একটি প্রশস্ত গহ্বর মিলিত হয় এবং শীর্ষ প্রান্তে অ্যাসকিউলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্রপথ দেহে বাইরে উন্মুক্ত হয়। পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। এদের পুনরুৎপাদন ক্ষমতা আছে। মুকুল বা গমিউল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। উভয় লিঙ্গ পরিস্ফুটন পরোক্ষ জীবনচক্রে সঞ্চরণশীল অ্যাম্ফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমুলা লার্ভা দশা রয়েছে। অর্থাৎ অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা রয়েছে। পরিফেরার 3টি ক্লাস রয়েছে, যথা মটকা স্পঞ্জ, কালকারিয়া দ্বিতীয়, যেমন দড়ি স্পঞ্জ হেক্সাসিন্টিলিডিয়া, এবং তৃতীয় মিঠা পানির স্পঞ্জ অর্থাৎ ড্যাম স্পঞ্জি। নিডারিয়া নিডল অর্থাৎ লোম এবং কাটা ল্যাটিন শব্দ কানেক্টেড উইথ সাথে সংযুক্ত। 1888 সালে হ্যাটস্ট্যাক পর্বটির নামকরণ করেন। এই পর্ব জীবন্ত প্রাণীর সংখ্যা 10,203টি। বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যা 101টি। সংক্ষিপ্ত পরিচিতি। নিডারিয়া পর্বে প্রাণীরা একদিকে ওরিও প্রতিসম, অন্যদিকে কোষটির মাত্রা সেলটিসের মাত্রা গাঠনিক বৈশিষ্ট্যমান প্রাণীগুলো অধিকাংশ নিশ্চল, কিছু কিছু প্রজাতি মুক্ত সাঁতারু। উদ্ভিদ উপকূলে পড়ে থাকা গোল থকথকে জেলির মতো প্রাণীগুলো জেলিফিশ নিডারিয়া পর্বেরই সাঁতারু সদস্য। বিচিত্র বর্ণনাময়ের কারণে এই পর্বের সদস্যদের সমুদ্রের বর্ণিল রূপদানে সবচেয়ে বেশি অবদান রয়েছে। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী এই পর্বের সদস্য, যেমন নিডারিয়া প্রাণীর সমুদ্র ফুল বলা হয়। পৃথিবীর প্রবাল প্রাচীরে সামুদ্রিক প্রজাতি 25% বাস করে, তাই প্রবাল প্রাচীরই পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার হিসেবে এবং রেইন ফরেস্ট বা বাড়িবন নামে অবহিত। নিডারিয়া বৈশিষ্ট্য। প্রাণীগুলো সামান্য টিস্যু ও বহুকোষীয় ও ওরীয় প্রতিসম। দেহ প্রাচীর দ্বিস্তরী বা কোষযুক্ত বা ডিপ্লোপ্লাস্ট। বাইরের স্তরে এপিডার্মিস, ভেতরের স্তরে অ্যান্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস নামে পরিচিত। উভয় স্তরের মধ্যবর্তী স্থানে থাকে 18 জেলির মতো মেসোগ্লিয়া। নেমাটোসিস ধারণকারী নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত। কোষগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় নিডারিয়া দংশন অঙ্গাণু স্টিংিং অর্গানেসস নামে নেমাটোসিস্টে। প্রাণীর সাহায্যে আত্মরক্ষা খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে। দেহাভ্যন্তরে সিলেন্টেরন নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর গ্যাস্ট্রোভাস্কিউলার ক্যাভিটি থাকে, যা একটি ছিদ্রপথে বাইরে উন্মুক্ত। ছিদ্রটি মুখ ও পায়ুর কাজ করে। খাদ্যবস্তু বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবে পরিপাক হয়। অনেক প্রজাতি বহুরূপিতা পলিমরফিজম একই প্রজাতি ভিন্ন ভিন্ন গঠনের উপস্থিতি প্রদর্শন করে। বহুরূপী বৈশিষ্ট্য সদস্যের মৌলিক একক পলিপ ও মেডুসা
পলিপ স্থবির ও অযৌন জননক্ষম এবং মেডুসা মুক্ত ও যৌন জননে সক্ষম। জীবনচক্রে সিলিয়া প্লানুলা নামক লার্ভাদশা রয়েছে। 20 প্রজাতির নিরামিষ স্বাদু প্রাণী, বাকি সবই সামুদ্রিক, একক বা উপনিবেশ কলোনিয়াল প্রাণী এবং অনেকেই প্রবাল গঠন করে। 4টি ক্লাস রয়েছে, যথা হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া যেমন জেলিফিশ এবং কুবোজোয়া, বক্স জেলিফিশ এবং অন্থ্রোজোয়া সমুদ্রের পালক। প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি, গ্রিক প্লাটি অর্থ ফ্ল্যাট, চ্যাপ্টা হেলমেনথেস ওয়ার্ম কৃমি। 1876 সালে মনিট এই পর্বের নামকরণ করেন। এই পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 29,500টি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা 120টি। সংক্ষিপ্ত পরিচিতি। প্রাণীদের মধ্যে এই পর্বের প্রাণীরাই সমতল ও প্রথম ত্রিস্তরী প্রাণী, ট্রিপ্টোব্লাস্টিক অ্যানিমাল। এদের দেহ সব প্রথম টিস্যু অঙ্গমাত্রা টিস্যু অর্গান গ্রেড গঠন দেখা যায়। এসব প্রাণী পাতার মতো উপরে নিচে চাপটা ও ফিতার মতো লম্বা বলে চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। অধিকাংশ চ্যাপ্টা কৃমি মানুষ ও অন্যান্য প্রাণীদেহে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। কিছু কৃমি পানিতে অথবা ভেজা মাটিতে স্বাধীনভাবে অবস্থান করে। অনেক চ্যাপ্টা কৃমি আণুবীক্ষণিক, তবে 300 মিটার পর্যন্ত লম্বা চ্যাপ্টা কৃমি, 30 মিটার পর্যন্ত লম্বা চ্যাপ্টা কৃমির কথাও জানা গেছে। পর্ব প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। টিস্যু ও অঙ্গমাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী, দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, পাতা ও ফিতার মতো শস পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা। দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত। ত্রিস্তরী প্রাণী হলেও এগুলো অ্যাসিলোমেট, সিলোমবিহীন। একমাত্র পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর নেই। বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইমায় পূর্ণ থাকে। পোষক দেহ সংযুক্তির জন্য অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক থাকে, অথবা উভয়ই উপস্থিত। কিছু প্রাণীতে খণ্ড সদৃশ প্রোগ্লাটিড থাকে। পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্রবিহীন ও শাখান্বিত। রক্ত সংবহনতন্ত্র শাখাতন্ত্র অনুপস্থিত। রেচনতন্ত্র শাখা প্রশাখাযুক্ত রেচননালী ও শিখাকোষ নিয়ে গঠিত। অধিকাংশ পরজীবী। অনেক সদস্য সরাসরি জীবদেহের সাহায্যে পুষ্টি গ্রহণ করে। কিছু সংখ্যক মুক্তজীবী। প্রজনন যৌন প্রকৃতির, উভয় লিঙ্গ নিষেকের অভ্যন্তরীণ এবং পরিস্ফুটনে প্রত্যক্ষ ও পরোক্ষ ধরনের। চ্যাপ্টা কৃমি জীবনচক্রে অনেক ধরনের লার্ভাদশা থাকে, যেমন রেডিয়া, সারকারিয়া, স্পোরোসিস্ট এবং সিস্টিক সার্কাস প্রভৃতি। অর্থাৎ রেডিয়া, সারকারিয়া, স্পোরোসিস্ট এবং সিস্টিসার্কাস। প্লাটিহেলমিনথেস পর্বকে 4টি ক্লাসে ভাগ করা হয়েছে, যথা ক্লাস 1 হলো কৃমি, ক্লাস 2 হলো ট্র্যামাটোডা, ক্লাস 3 হলো মনোগেনা সালমোনেলা কৃমি এবং ক্লাস 4 হলো চ্যাস্টোডা ফিতাকৃমি। ফাইলাম 4 নেমাটোডা বা নেমাথেলমিনথেস। গোলকৃমি, গ্রিক নেমাটোডস অর্থাৎ থ্রেড, সুতা ও ইডিওফর্ম আকৃতি, হেলমেনথেস ওয়ার্ম। 1859 সালে গগেনবোর পর্বটি নামকরণ করেন নেমাটোডা। পূর্বের শনাক্তকৃত প্রজাতির সংখ্যা 25,033টি। বাংলাদেশে প্রাপ্ত সংখ্যা 1,972টি। সংক্ষিপ্ত পরিচিতি। নেমাটোডা পর্বের প্রাণী সুতাকৃমি ও গোলকৃমি নামে পরিচিত। এগুলো অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী। এই পর্বে শনাক্তকৃত প্রায় 25,000 প্রজাতির কৃমি আছে, যার অধিকাংশই বিভিন্ন জীবদেহে পরজীবী। অপকৃত সিলোমেট প্রাণীর মধ্যে নেমাটোডের সংখ্যা সবচেয়ে বেশি। বাস্তুতান্ত্রিক সকল পরিবেশে গোলকৃমি বিস্তৃত। এই পর্বের পরজীবী সদস্য মানুষ, গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি করে। মুক্তজীবী প্রাণীর ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, শৈবাল খেয়ে জীবনধারণ করে। নেমাটোডের বৈশিষ্ট্য। দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, উভয় প্রান্ত ক্রমশ সরু ও মধ্যভাগ চওড়া, আণুবীক্ষণিক থেকে 1 মিটার পর্যন্ত লম্বা। প্রাণীরা সিউডোসিলামেট ও অখণ্ডায়িত। দেহ নমনীয় ইলাস্টিন নির্মিত অকোষীয় প্রতিরক্ষম কিউটিকল নিয়ে আবৃত। দেহ প্রাচীরে শুধু অনুদৈর্ঘ্য পেশি থাকে, বৃত্তাকার পেশি থাকে না। পৌষ্টিক নালী সোজা ও শাখাবিহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এই কারণে এসব প্রাণীদের দেহে নলের ভিতরে নল, টিউব উইথিন এ টিউব এই গঠন মতো দেখায়। মুখ্য ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ও ওষ্ঠে পরিবৃত। শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। অধিকাংশ প্রাণী একলিঙ্গ যৌন দ্বিরূপতা দেখা যায়। জীবনচক্রে র্যাবডিটিফর্ম বা মাইক্রোফাইলিয়া নামক লার্ভা দশা বিদ্যমান।
জলচর, স্থলচর, জলচর, মুক্তজীবী ও পরজীবী প্রাণী। যৌন দ্বিরূপতা। একই প্রাণী স্ত্রী ও পুরুষের সদস্যের বর্ণ, আকার, আকৃতি গাঠনিকভাবে পার্থক্য হয় তাকে যৌন দ্বিরূপতা বলে। ক্লাস: স্ক্রিনাটিয়া গোলকৃমি এবং অ্যাডেনোফোরা চাবুককৃমি। ফাইলাম 5 মলাস্কা বা কম্বোজ প্রাণী। ল্যাটিন মোলাস্কা অর্থ সফট, নরম। 1758 সালে লিনিয়াসে পর্বে নামকরণ করেন। এই পর্বে শনাক্তকৃত জীবের সংখ্যা 1,00,000টি। বাংলাদেশের প্রতি সংখ্যা 479টি। মলাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণীর বর্তমানে সংগত দিক থেকে আর্থ্রোপোডা পর্বের পরেই এর অবস্থান। এই পর্বের সদস্যরা অন্যান্য ধরনের খোলকবাহী নন-কন্ট্যাক্ট প্রাণী, ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো এই পর্বের সদস্যভুক্ত। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে সচ্ছল ব্যক্তিরা খোলক সংগ্রহ করতেন। একসময় বাংলাদেশ মাধ্যমিক স্কুলের পাঠ্যশিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য খোলক সংগ্রহের প্রচলন ছিল। মোলাস্কার বৈশিষ্ট্য: দেহ নরম, মাংসল ও অখণ্ডায়িত, সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, গ্যাস ওপর বিধৃত এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট। মেন্টল নামক পাতা আবরণে দেহ আবৃত। মেন্টল থেকে খরিত পদার্থ চুনময় খোলক গঠিত হয়। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে। দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমশিলে পরিণত হয়েছে। দেহের অঙ্কীয় দেশে মোট চামড়া প্রশস্ত মাংসপিণ্ডর মতো খাদ এ রূপান্তরিত হয়েছে। পৌষ্টিক নালী পেঁচানো, কখনো ইউ আকৃতি। মুখের উপরে কাইটিন নির্মিত একটি জিহ্বা বা রেডুলা বালভিয়া ব্যতীত রক্তে হিমোসায়ানিন রঞ্জক ও অ্যামিবোসাইট কণিকা থাকে। পৃষ্ঠদেশে অবস্থিত হৃদযন্ত্র, রক্তনালী, হিমোসিল উভয়ই উপস্থিত এবং অর্ধ সমগ্রতন্ত্র দেখা যায়। ফুলকা মেন্টাল পর্দা দিয়ে শোষণ সম্পন্ন হয়। স্থলচর প্রাণীদের পালমোনারি থলির বিকাশ ঘটে। এক লিঙ্গ ও উভয় লিঙ্গ যৌন জনন ঘটে। পরিস্ফুটন প্রত্যক্ষ ও পরোক্ষ। জীবনচক্রে ট্রপোফোর বা ভেজিটাল ও গ্লিচিডিয়াম লার্ভা থাকে। অধিকাংশ প্রাণী সমুদ্রের লবণাক্ত পানিতে ও কিছু সদস্য স্বাদু পানিতে ডাঙায় গর্তে বাস করে। কর্ডোফোভেরা চকচকে এবং পলিকোডোফেরা এবং গ্যাস্ট্রোপোডা ওলেভিয়া ও সেফালোকডাটা অক্টোপাস। অর্থাৎ সেফালোপোডা হলো অক্টোপাস। অ্যানেলিডা আঙ্গুরিমাল। 1809 খ্রিস্টাব্দে ল্যামার্ক এ পর্বের নামকরণ করেন। এটি জীবন্ত পর্বের প্রজাতির সংখ্যা 17,388টি। বাংলাদেশের মতো প্রজাতির সংখ্যা 97টি। সংক্ষিপ্ত পরিচিতি: অ্যানেলিডা পর্বের দৈহিক গড়ন অনন্য। দেহতন্ত্র একমাত্রিক সংগঠক প্রাণীগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসম ও স্তর বিশিষ্ট। অ্যানেলিড আগের চেয়ে সবচেয়ে অধিকতর কেন্দ্রীয়ভূত স্নায়ুতন্ত্র ও জটিল সংগঠনতন্ত্র বিবর্তনের গতিক পথে নতুন যাত্রা যোগ করেছে। পৃথিবীতে অ্যানেলিড সদস্যের ব্যাপক বিস্তৃতি। কিছু প্রজাতি বিচার করে পৃথিবীর সব দেশেই পাওয়া যায়। পলিকিট জাতীয় অ্যানেলিড অধিকাংশ সামুদ্রিক সমুদ্র তলদেশে বাস করে। ক্যাচ ও যোগ জাতীয় সদস্যরা স্বাদু পানিতে বাস করে। স্থলচর সদস্যগুলোর মধ্যে কাদা, বালিতে, গর্তবাসী কিংবা ভেজা মাটিতে এদের ত্বকের পাতার নিচে বাস করে। অনেক যোগ প্রজাতি রক্তবাহী। বিভিন্ন প্রজাতি অ্যানিলিউল গোষ্ঠী পৃথিবীর বাস্তুতন্ত্রে অন্যান্য ভূমিকা পালন করছে। অ্যানেলিডের বৈশিষ্ট্য: দ্বিপার্শ্বীয় প্রতিসম, নলাকার ও নরম দেহখণ্ড বিশিষ্ট। দেহ প্রাচীর এপিডার্মিস বিভিন্ন তন্ত্র এবং একটি পাতলা নমনীয় কিউটিকল আবরণ থাকে। দেহে পেরিটোনিয়াম পাতা বিশিষ্ট তরলপূর্ণ সিলম উপস্থিত। প্রকৃত কন্ডায়ন উপস্থিত। আংটির মতো অংশগুলো একই রকম খণ্ড নিয়ে দেহ গঠিত। চলন অঙ্গ কাইটিনময় সিটি বা পেশাল প্যারাপোডিয়া থাকে। পৌষ্টিক নালী অনুপস্থিত। পৌষ্টিক নালী সোজা খণ্ডায়িত ও মুখ ও পায়ে পর্যন্ত বিস্তৃত। দেহের প্রায় প্রতিটি খণ্ডে অবস্থিত নেফ্রিডিয়া নামক প্যাঁচানো নালিকা দেহ রচনা করে কাজ করে। এজন্য নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। রক্তর বর্ণ লাল। রক্তরসে হিমোগ্লোবিন, হিমোরিন অথবা ক্লোরোকুইনিন দ্রবীভূত অবস্থায় থাকে। উভয় লিঙ্গ অথবা এক লিঙ্গ পরোক্ষ পরিস্ফুটন একত্রে সাদা ট্রোপোফোর নামক লার্ভা দশার বিকাশ ঘটে অথবা পরিস্ফুটন সরাসরি অনেক ক্ষেত্রে অযৌন প্রজনন ঘটে। অ্যালিনিল সদস্য মিঠা পানি, নোনা পানি স্থলে বাস করে। অনেকেই স্বাধীনজীবী, কিছু পরজীবী বটে, যেমন পলিকেটা, অলিগোকেটা এবং 3টি ক্লাস হিরুডিয়া। আর্থ্রোপোডা পর্বের সন্ধিযুক্ত প্রাণী। গ্রিক আর্থনস জয়েন্ট সন্ধি পোডোস অর্থাৎ পা 1848 সালে ভন সেবন এই পর্বের নামকরণ করেন। এটি পর্বের শনাক্তকৃত জীবপ্রজাতির সংখ্যা 1,25,000। প্রজাতির সংখ্যা 12,57,040টি। বাংলাদেশের কত প্রজাতির সংখ্যা 2,205টি। সংক্ষিপ্ত পরিচিতি: আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে বৃহত্তম পর্ব।
প্রজাতি নথিভুক্ত পৃথিবীর 3/4 প্রাণী পর্বের অন্তর্ভুক্ত। শুধু সংখ্যার দিক থেকে নয়, দেহের গঠন, বর্ণময়তা, বসতি, স্বভাব প্রভৃতি বৈচিত্র্য এ সকল প্রাণী প্রজাতি অন্যান্য স্থান দখল করে আছে। প্রাণী, বীর, নদী, নালা, খাল, বিল, পাহাড়, সমুদ্র, পর্বত, মোহনা, বরফ, মরুজ এমন কোনো জায়গা নেই যেখানে অর্থবোধক প্রাণী সদস্য পাওয়া যায় না। এগুলো সর্বভূক, মুক্তজীবী ও পরজীবী। এদের চলন, শ্বসন, রক্ত সংবন্ধ প্রভৃতি তন্ত্র বৈচিত্র্যময়। অর্থবোধার সামাজিক জীবন প্রাণীজগতের অনন্য এক বিস্ময়কর নজির স্থাপন করেছে। পঞ্চেন্দ্রিয় অত্যন্ত কার্যক্ষম বলে অর্থবোধা সদস্যের পরিবেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে। অর্থবোধার বৈশিষ্ট্য: দেহ সৌন্দর্যযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম খণ্ডায়িত এবং ট্যাগমাটা দেহখণ্ড একত্রিত হয়ে কার্যকর দেহাংশ গঠন করে তাকে ট্যাগমাটা বলে, যেমন মস্তক, বক্ষ, উদর বিভক্ত। মস্তকে একজোড়া বা দুজোড়া অ্যান্টেনা সাধারণত একজোড়া পুঞ্জাক্ষী থাকে। বহিঃকঙ্কাল কাইটে নির্মিত, নিয়মিত মোচিত হয়। সিলম সংক্ষিপ্ত, অধিকাংশ দেহপর্ব রক্তে পূর্ণ হিমশিল থাকে। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ উপাঙ্গ পরিবর্তিত হয়, মুখপাঙ্গ গঠিত হয় যা বিভিন্ন খাদ্য গ্রহণে অভিযোজিত। রক্ত সম্বন্ধ উন্মুক্ত, এটি পৃষ্ঠীয় সংকোচন হৃদযন্ত্র এমনকি ধমনী এবং হিমশিল নিয়ে গঠিত। সাধারণ দেহতল অথবা ট্রাকিয়া, ফুলকা, বেলবিল এবং বুকলাং এর মাধ্যমে শ্বাস সম্পন্ন হয়, অর্থাৎ ট্রাকিয়া, ফুলকা, বুকগিল এবং বুকলাং সম্পন্ন হয়। প্রধান রেচন অঙ্গ হল মালপিজিয়ান নালিকা। এছাড়া অধিকাংশ কঙ্কালতন্ত্র, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি ও সবুজ গ্রন্থি রয়েছে। অধিকাংশ অর্থবোধে স্ত্রী পুরুষ পৃথক সাধারণত আন্তঃনিষেক সম্পন্ন হয় এবং প্রায়ই ক্ষেত্রে পরিস্ফুটনের রূপান্তর ঘটে। জীবনের ক্ষেত্রে লার্ভা, পিউপা, নিম দশা দেখা যায়। সব প্রাণী স্থলচর, পানিচর, মুক্তজীবী, নিশ্চল ও সহবাসী ও পরজীবী হিসেবে বাস করে। আর্থ্রোপোডা প্রাণীর 4টি উপপর্ব এবং অধীনে 13টি ক্লাসে ভাগ করা হয়েছে। এগুলি হলো আর্কনিডা, মাকড়সা, মেলাকোস্ট্রিয়া, চিংড়ি, ডিপ্লোপোডা, শতপদী এবং ইনসেক্টা, তেলাপোকা। একাইনোডার্মাটা কণ্টক ত্বক প্রাণী। ল্যাটিন একাইটিস অর্থাৎ স্পোরাস, কণ্টক গ্রিক এবং ডার্মা ত্বক। ত্বক ও আটাতুর বিয়ার 1738 সালে জেইকব কেইন্ট এর নামকরণ করেন। এর পর্বে শনাক্তকৃত প্রাণীর সংখ্যা 7550টি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা 47টি। সংক্ষিপ্ত পরিচিতি: সমুদ্র তারা, সি স্টার ছবির মধ্যে দিয়ে একাইনোডার্মাটা পর্বে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে। সমুদ্র তারা আরও পর্ব রয়েছে: ভঙ্গুর তারা, সাগর চাকতি, সমুদ্র শসা, সমুদ্র পদ্ম ইত্যাদি সদস্য। কয়েকটি গোল অন্যান্যগুলো শসা বা তারার মতো দেখতে। এ সকল প্রাণী ত্রিস্তরী প্রকৃত সিলমের অঙ্গতন্ত্র মাত্রা বিদ্যমান সমন্বিত প্রজাতি এবং সকল একাইনোডার্মাটা সদস্য কাইটিনময় ত্বক বিশিষ্ট। ত্বকের নিচে শায়িত চুনময় কঙ্কাল প্লেট থেকে এসব কাঁটা উদ্গত হয়। এই কাঁটাগুলো বহিঃকঙ্কাল বা প্লেটগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। এই প্রজাতিগুলো অসমোরেগুলেশনের অক্ষম বলে মোহনার খুব কম পাওয়া যায়, বরং সমুদ্রের পৃষ্ঠতল থেকে শুরু করে অবতল পর্যন্ত সবখানে বিস্তৃত। গভীর সমুদ্রে একাইনোডার্মাটা ধরনের প্রাণী বেশি দেখা যায়। মুক্তজীবী, সহজীবী প্রজাতি থাকলেও পরজীবী একাইনোডার্মাটা নেই। একাইনোডার্মাটা বৈশিষ্ট্য: পূর্ণাঙ্গ প্রাণী, পঞ্চৌর্য প্রতিসম, অখণ্ডায়িত, তারাকার, গোলাকার, চাকতির মতো অথবা গোলাকৃতি কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহ কণ্টকময়, স্পাইন পিডিসিলারি নামক বহিঃকঙ্কাল যুক্ত। দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। 5টি তলে বিন্যস্ত অ্যাম্বুলিকাল খাদ, গ্রোভস ও মুখছিদ্র 5টি কোণ থেকে প্রত্যেক বাহুর অঙ্কীয় মধ্যরেখা বরাবর গভীর খাঁজ উপস্থিত। অ্যাম্বুলিকাল খাঁজের দৈর্ঘ্য বরাবর 2টি সারি সজ্জিত থাকে। ফাঁপা, পেশিময় ও স্থিতিস্থাপক নল বা চলরঙ্গ হিসেবে কাজ করে। দেহের বিভিন্ন তলে সিলম থেকে সৃষ্ট অন্যান্য গড়নের পানি সংবহনতন্ত্র ওয়াটার ভাস্কুলারি রয়েছে। রক্ত সংবহনতন্ত্র নেই, তবে হিমাল ও পেরিহিমাল তন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে। মস্তিষ্ক রেচনতন্ত্র অনুপস্থিত। ত্বকীয় ফুলকা, নালিকা, পদ বা শ্বসন বৃক্ষ ইত্যাদি নিয়ে শ্বসন সম্পন্ন হয়। একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক ও জীবনচক্রে মুক্ত সাঁতারু, বাইপিনারি এবং অরিকুলারি ও অ্যাফিওলুকার ইত্যাদি একাইনোসিটি লার্ভা থাকে। সকল সদস্য অণুজীব সামুদ্রিক, এদের কোনো পরজীবী সদস্য নেই। এক্ষেত্রে এদের অ্যালিকুলিয়া, অ্যাফিওপ্লুটিয়াস ও একাইনোস্কিটাস লার্ভা থাকে। একাইনোডার্মাটা পর্ব 6টি ক্লাসে বিভক্ত: রিনোডিয়া, কনসেন্ট্রাসিলোডিয়া, অ্যাস্ট্রেওডিয়া
এবং অফিরিওডিয়া। একাইনোডার্মাটা যেমন সাগর আর্চিন এবং হলোথুরোডিয়া যেমন সামুদ্রিক শসা। অর্থাৎ এখানে রয়েছে রিওডা এবং কনসেন্ট্রিসাইক্লোডা এবং অ্যাস্ট্রিওরয়েডা এবং অফিনোরিওডা এবং একাইনোডিয়া এবং হলোথুরোডিয়া। এরপরে কর্ডাটা, ল্যাটিন কর্ড রজ্জু এবং গ্রিক আটা অর্থাৎ বিয়ার বহন করা। 1885 সালে ব্যাটসন সর্বপ্রথম এই পর্বের নামকরণ করেন। এই পর্ব শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 68,626টি। যে সকল প্রাণীর জীবনে কোনো পর্যায়ে মধ্যরেখা বরাবর একটি দণ্ডাকার স্থিতিস্থাপক নটকট এবং পৃষ্ঠীয় ফাঁপা রজ্জু থাকে তাকে কর্ডাটা বলে। এদের জীবনের যে কোনো পর্যায়ে গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকে। এদের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। এদের মাত্র সর্বশেষ পর্বে অধীনে কর্ডাটা প্রাণীদের অন্তর্ভুক্ত করা হয়। সংক্ষিপ্ত পরিচিতি। মানুষের কাছে কর্ডাটা সবচেয়ে বেশি পরিচিত। ক্ষুদ্রাকায় কাচকি মাছ থেকে নীলতিমি পর্যন্ত সব প্রজাতি এই পর্বের অন্তর্ভুক্ত। বিবর্তনের ধারাবাহিকতার আপাতত শেষ পর্যায়ে রয়েছে এটি, তবে উৎপত্তি সময়কার ও প্রাণীদের দেহগঠন বর্তমান সময়ে স্তন্যপায়ীতে এসে যে জটিল রূপ ধারণ করেছে তা সুস্পষ্ট। এই পর্বে ঘনিষ্ঠ সম্পর্কিত হচ্ছে কর্ডাটা এবং হেমিকর্ডাটা। অন্তঃকঙ্কাল, ছিদ্রাল, গলবিল, উন্নত মস্তিষ্ক, জোড়া বিশেষ অঙ্গতন্ত্র ও জোর উপাঙ্গ সমৃদ্ধ প্রাণীকুল উৎপত্তির পর দ্রুত পৃথিবীর সমস্ত বস্তুতন্ত্রে ছড়িয়ে এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। তার ফলশ্রুতিতে সর্বশেষ স্তন্যপায়ী উদ্ভবের মধ্যে দিয়ে পৃথিবীর জয় সমাপ্ত হয়েছে। পর্বের বৈশিষ্ট্য। নটকট ভ্রূণীয় অবস্থায় আজীবন। কর্ডাটা পৃষ্ঠ মধ্যরেখা বরাবর পৌষ্টিক নালী ও স্নায়ুরজ্জুর মাঝখানে দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট। নটকট, গ্রিক নটক অর্থাৎ ব্যাক, পিঠ এবং ল্যাটিন শব্দ কর্ড রজ্জু বিদ্যমান। উন্নত প্রাণীদের পূর্ণাবস্থায় এবং মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড দিয়ে স্থাপিত হয়। এসব প্রাণীকে মেরুদণ্ডী প্রাণী ভার্টেব্রেটস বলে। স্নায়ুরজ্জু। নটকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর নলাকার ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটি পরিবর্তিত হয়ে সম্মুখ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে গঠন করে। গলবিল ফুলকারন্ধ্র। জীবনের যে কোনো দশায় বা আজীবন কর্ডের গলবিলের দুপাশে দুটি ফুলকা গন্ধ থাকে। উন্নত কর্ডাটায় ফুলকা রন্ধ্রের বিলোপ ঘটে। এন্ডোস্টাইল। গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক পূর্ণ অঙ্গ থাকে যা পূর্ণবয়স্ক মেরুদণ্ডী প্রাণীতে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থি রূপান্তরিত হয়। উত্তর লেজ। ভ্রূণাবস্থায় পায়ের পশ্চাৎ নটকট মেরুদণ্ডী অবলম্বিত পেশাল স্থিতিস্থাপক লেজ পোস্ট অ্যানাল টেইল থাকে। অনেক ক্ষেত্রে এটি পরে বিলীন হয়ে যায়। উপরোক্ত 5টি মৌলিক বৈশিষ্ট্য ছাড়া নটকটের পর্বে আরও কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন পরিপাকতন্ত্র সম্পূর্ণ। এটি মুখগহ্বরের শুরু ও পায়ুতে শেষ হয়। এতে পাকস্থলী ও সুস্পষ্ট পৃথক। রক্তসংবহনতন্ত্র। কর্ডেরদের রক্তসংবহনতন্ত্র বদ্ধ ধরনের, অর্থাৎ রক্তসংবহন বাহিকা ও হৃদযন্ত্র ভিতর বদ্ধ একই প্রবাহিত হয়, তখন দেহগহ্বর যুক্ত হয় না। দেহের লোহিত কণিকা হিমোগ্লোবিন থাকে। সংবহনতন্ত্রের হেপাটিক পোর্টাল রয়েছে। হৃৎপিণ্ডের অবস্থান। কর্ডের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। পার্শ্বপদ। মেরুদণ্ডীর দুপাশে পার্শ্ব থেকে অন্তঃকঙ্কাল অবস্থিত। খণ্ডায়ন। খণ্ডকের দেহখণ্ড দেহপ্রাচীর মস্তিষ্ক রেচা সমৃদ্ধ থাকে, সিলম পর্যন্ত পৌঁছায় না। কর্ডাটা প্রবেশ শ্রেণীবিন্যাস। প্রায় 530 মিলিয়ন বছর আগে, অর্থাৎ 53 কোটি বছর আগে, কার্ল স্পঞ্জি ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের যুগের দিকে পৃথিবীর সাগর শুধু বৈচিত্র্যময় অমেরুদণ্ডী প্রাণীর বসবাস ছিল। অর্থাৎ কার্ল স্পঞ্জি ক্যাম্ব্রিয়ান শিকারী প্রাণীগুলো ছিল ধারালো চোয়াল ও নখর বিশিষ্ট অনেক প্রাণী, কণ্টক ও বর্মধারী অনেক, ছাকনির খাদক অনেকে, মুখপাঙ্গবাহী। এমন পরিবেশে 3 সেন্টিমিটার লম্বা সরু প্রাণীরা মসৃণ গতিতে ভেসে বেড়াত। এগুলো ছিল ইউরোকর্ডের সদস্য, যেমন মাইলোকুমিনগিয়া বা জ্যানগিজোয়া। এ সকল প্রাণী বর্ম ও উপাঙ্গ না থাকার সম্পর্কের দিক থেকে অত্যন্ত আধুনিক প্রাণীগোষ্ঠীর সদস্যরা সাঁতার, হাঁটা, গড়িয়ে চলা, উড়ে যাওয়া সক্ষম, সর্বোপরি কশেরুকাবাহী মেরুদণ্ডী প্রাণীর সাথে সম্পর্কিত। 150 মিলিয়ন বছরের বেশিকাল ধরে, অর্থাৎ 15 কোটি বছরের বেশিকাল ধরে মেরুদণ্ডীরা মাঝ সাগরে ছিল, কিন্তু 36.5 কোটি বছর আগে মেরুদণ্ডী এক গোষ্ঠী হাত পার পরিবর্তন ঘটিয়ে স্থলে বসবাসযোগ্যতা অর্জন করে। উভচর। কালক্রমে এদের বংশধর নানাভাবে অভিযোজিত হয়ে আবারও 3 ধরনের ভূমিচর মেরুদণ্ডী সরীসৃপ প্রাণী ও স্তন্যপায়ী আবির্ভূত হয়েছে। হিকম্যান অনুসৃত প্রচলিত শ্রেণীবিন্যাস অনুযায়ী কর্ডাটা পর্বের প্রাণীদের ছক আকারে প্রকাশ করা হলো। প্রাণীগুলোর গোষ্ঠীর প্রজাতির সংখ্যা ও হিকম্যান অনুসৃত
অ্যাম্ফিবিয়া থেকে ম্যামেলিয়ার প্রজাতির সংখ্যা মূল উৎস থেকে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউরোকডাটা, স্যাফালোকডাটা এবং ভার্টিব্রাটা। এক্ষেত্রে ইউরোকডাটার মধ্যে রয়েছে অ্যাসিডিয়াসি, থ্যালিসি এবং লার্ভাসি। স্যাফালোকডাটা, আদিকডাটা এবং ভার্টিব্রাটার মধ্যে রয়েছে দুটি, সাইক্লোস্টোমাটা এবং গন্ধোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে চোয়ালবিহীন মাছ মেরুদণ্ডী, এগুলো হলো ম্যাক্সিনি এবং প্যাট্রোমাইজন্টিডা। এবং নথোস্টোমাটা অর্থাৎ চোয়ালযুক্ত প্রাণী, এগুলো হলো কনড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, র্যাপটিলা, এইভেস এবং ম্যামিলা। উপপর্ব ও সাবফাইলাম। ইউরোকডাটা গ্রিক অউরা, টেরা এবং ল্যাজ, কডাটা রজ্জু। প্রায় 3000টি প্রজাতি নিয়ে উপপর্ব গঠিত। পৃথিবীর সব সমুদ্র উপকূলে অগভীরে পানি এদের পাওয়া যায়। কিছু প্রজাতি সাইফন নিয়ে সজোরে পানি উৎসারিত করে বলে এদেরকে সাগর ফোয়ারা নামে অভিহিত রাখা হয়। এর সমুদ্রের পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণা সাগর প্রত্যেক গ্রহণ করে এদের সাবস্পেনশন ফিডার বলা হয়। দেহে কিউনিসিন নির্মিত আবরণ আবৃত। এই আবরণ প্রাণীজগতের সেলুলোজ সদৃশ হওয়ায় একে প্রাণী সেলুলোজ বলে, অর্থাৎ কিউনিসিনকে প্রাণী সেলুলোজ বলে। দেহ আবরণ স্বচ্ছ, সাদাটে, বাদামি, হলদে ও নীল হতে পারে। এর আবরণকে টিউনিক বলে এবং গোষ্ঠীগত নাম হিসেবে ইউরোকডাটা টিউনিকেট নামে অভিহিত করা হয়। শ্রেণীবদ্ধগত অবস্থা নির্ণয়ে ক্ষণস্থায়ী লার্ভা দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নটোকডে অবিলম্বিত পেশল রেজ সাহায্যে লার্ভা কয়েক মিনিটের মধ্যে বাকি জীবনের জন্য স্থায়ী হওয়ার উপযোগী ভিত্তিস্থলে রূপান্তরের ধরনে আটকে যায়। ভিত্তিস্থল খুঁজে পেতে কিছু আলো ও মধ্যাকর্ষী সংবেদন কোষ লার্ভা গাইড হিসেবে কাজ করে। রূপান্তরের সময় নটোকড দেহের লেজ পুনঃসৃজিত হয় এবং সচল প্রাণী নিশ্চল হয়ে পড়ে। জীবনচক্রে ভেবে প্রগতিশীল এবং বৈশিষ্ট্যের পশ্চাৎমুখী রূপান্তরকে প্রতিরূপান্তর, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলে। বৈশিষ্ট্য: টিউনিসিন নির্মিত, বর্ণালী লাল, বাদামি, হলুদ, নীল ও টিউনিক আবরণে আবৃত। সামুদ্রিক পরিণতি: প্রাণীর মাথা অবস্থিত আঠালো গ্রন্থির সাহায্যে নিমজ্জিত কঠিন বস্তুর সঙ্গে আটকে থাকে এবং জীবনযাপন করে, কিন্তু লার্ভা দশা সাধারণ। এটি হলো ইউরোকডাটা, অর্থাৎ গ্রিক টেল এবং ল্যাজ। ইউরোকডাটার বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্তর্ভুক্ত। ইউরোকডাটার টিউনিসিন বা টিউনিক নামক আবরণ থাকে। দেহের লেজ অংশে নটোকড ও স্নায়ুরজ্জু সীমাবদ্ধ থাকে। রূপান্তরের সময় লেজ নটোকডের পুনঃশোষিত রিঅ্যাবজর্ব হয়। লার্ভা রূপান্তরের সময় স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত হয়ে একটি স্নায়ুগ্রন্থি বা ল্যাংলিয়ন এ পরিণত হয়। রক্ত সংবহনের মুক্ত ধরনের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, অর্থাৎ রক্তপ্রবাহ প্রতিবার উল্টো পথে গতিপথ পরিবর্তন করে। অর্থাৎ ইউরোকডাটার মধ্যে রিভার্স পেরিস্টালসিস দেখা যায় হৃদচক্রে। উভয়লিঙ্গ এবং জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা দশা থাকে। লার্ভার প্রতিরূপ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, অর্থাৎ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। সাবফাইলাম ইউরোকডাটার 3টি অংশে বিভক্ত, যেটা অ্যাসিডিয়া, একক বা কলোনিবাসী, স্থির বা মুক্ত সঞ্চারণশীল এবং সমুদ্র ফোয়ারা নামে পরিচিত। পরিণত প্রাণী: এক প্রান্ত ভিত্তিস্থলে সংযোগ থাকে এবং অন্য প্রান্ত ক্ষুদ্র ছিদ্রবাহী দুটি নলাকার প্রবর্ধন বহন করে। দেহ স্ফীতাকার বা নলাকার, দেহ নরম, অর্ধস্বচ্ছ ও চামড়ার মতো কিউটিন নামে আবরণে আবৃত। থলে আবরিত সুগঠিত গলবিলে অসংখ্য ফুলকারন্ধ্র আড়াইভাবে যুক্ত পুষ্টিকনালী ইউ আকৃতির। লার্ভা ল্যাজ বিশিষ্ট, পরিণত প্রাণী ল্যাজহীন। থ্যালিয়াসি, প্রজাতি সংখ্যা 70। একক বা কলোনিবাসী, যুক্ত সামুদ্রিক দেহ, ফাঁপা নলা পিপা আকৃতির দেহ আবরণী, স্থায়ী, পাতলা ও স্বচ্ছ। সাইফনরূপ দেহের 2 খণ্ডে অবস্থিত। দেহের কয়েকটি বৃত্তাকার পেশি বন্ধনী উপস্থিত। গলবিলে 2টি বড় ও অনেক ক্ষুদ্র ফুলকারন্ধ্র থাকে। অধিকাংশ লার্ভা ল্যাজ বিশিষ্ট, পরিণত প্রাণী ল্যাজহীন। লার্ভাসিয়া, প্রজাতি সংখ্যা 70। অন্য পরিণত প্রাণীর ব্যাঙাতি সদৃশ লার্ভার মতো ও উন্নত সমুদ্রপৃষ্ঠ প্রাণী। স্নায়ুরজ্জু ও নটোকড লেজটি বেঁকে দেহের নিচে সমান্তরালে অবস্থান করে। দেহের আবরণ অনুযায়ী পাতলা ও স্বচ্ছ। সাইফন অনুপস্থিত। স্যাফালোকডাটা, স্যাফালো অর্থ মাথা, কডার অর্থ রজ্জু। স্যাফালোকডের প্রাণী লম্বা, পাতলা, স্বচ্ছ, পার্শ্বিকভাবে চাপা, দুপ্রান্ত সরু। এরা দেখতে অনেকটা বল্লমের আগার মতো, তাই এদেরকে বল্লাকার বা বল্লামাকার প্রাণী বলে। ল্যাংকেওলেটস, পৃথিবীর সব উপকূলীয় অঞ্চলে এদের বালুকাময় অগভীর তলদেশেরা বাস করে। কর্ডের সবকটি বৈশিষ্ট্যের আদি ও সরল রূপ দেখতে পাওয়া যায় সকল প্রাণীতে। 3 থেকে 7 সেন্টিমিটার লম্বা এই কর্ডের বিবর্তনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করা হয়েছে। প্রথমে এটি
অ্যাম্ফিগন গ্রিক অ্যাম্ফি অর্থ উভয় প্রান্ত, বোথ এন্ডস অর্থাৎ ধারালো শার্প, অক্সিন্স নামে পরিচিত ছিল। পরে নামকরণের অগ্রাধিকার আইন অনুযায়ী ল পার্টি অনুসারে অবশেষে ব্রাঙ্কিস্টোমাইটা গ্রিক ব্রাঙ্কিও অর্থাৎ ফুলকা এবং গিল মুখ অর্থাৎ এবং গিল স্টোমা সমান মাউথ এ নামটি পুনরুদ্ধার করা হয়েছে, কারণ এদের প্রথম আবিষ্কৃত প্রাণীটিকে ব্রঙ্কিওস্টোমাটা ল্যাংসেওলাটুম হিসেবে বিজ্ঞানী পিটার সাইমন পাল্লাস 1778 সালে নাম বর্ণনা করেছিলেন। পৃথিবীতে এখন পর্যন্ত 33 সেফালোফাইট শনাক্ত করা হয়েছে। বৈশিষ্ট্য: দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা, স্বচ্ছ ও উভয় প্রান্ত সরু। দেহের সম্মুখ প্রান্ত ওরাল সিটি এবং নিম্ন প্রান্ত ওরাল হুড থাকে। আজীবন স্থায়ী নটকট ও নার্ভ কট দেহের সম্মুখ পর্যন্ত প্রসারিত। গলাবিলে অসংখ্য ফুলকারন্ধ্র উপস্থিত। ফুলকাগুলো অ্যাট্রিয়াম উন্মুক্ত। দেহের দুপাশে ভি আকৃতির মায়োটোম পেশি দ্বারা সজ্জিত। ভার্টিব্রা ল্যাটিন ভ্যাপ্টিব্রাস মেরুদণ্ড বিশিষ্ট। কর্ডের তৃতীয় পর্ব হচ্ছে ভার্টিব্রা। এটি বিরাট বৈচিত্র্যময় প্রাণীগোষ্ঠী নিয়ে গঠিত। কর্ডের প্রাণীর মৌলিক বৈচিত্র্যগুলো ছাড়া অনেক কিছু আরও অন্যান্য বৈশিষ্ট্য ধারণ করা এই পর্বের প্রাণীগোষ্ঠী হিসেবে পরিগণিত হয়েছে। বৈশিষ্ট্য ও চুনময় ক্রোনিয়াম এর মস্তিষ্কে অবস্থান করে বলে এই পর্বের আরেকটি নাম ক্রোনিয়াটা। কর্ডাটা পর্বের অধিকাংশ প্রাণী ভার্টিব্রা পর্বের অন্তর্ভুক্ত। এই উপপর্বে জীবিত প্রজাতির সংখ্যা 66,000। বৈশিষ্ট্য: নটকটে অস্থিময় তরুণাস্থি বা কশেরুকা মেরুদণ্ড নিয়ে স্থাপিত হয়। পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে। স্নায়ুময় অথবা তরুণাস্থিময় কশেরুকা স্নায়ুকে ঘিরে রাখে এবং কঙ্কাল প্রান্ত সম্মুখভাবে পরিবর্তিত হয়। করটি গঠন করার মাধ্যমে স্নায়ুকে সুরক্ষিত রাখে। ত্বক দিয়ে আবৃত। ত্বকোদ্ভূত গ্রন্থি, আইস, পালক, নখর, শিং, লোম ইত্যাদি বিদ্যমান থাকে। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ পেশিময় পৌষ্টিক নালী যকৃত ও অগ্নাশয় দিয়ে গঠিত। গলবিলি উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। উন্নত মেরুদণ্ডী গলবিলে ফুলকারন্ধ্রে কেবল ভ্রূণীয়দাশ্র উপস্থিত থাকে। সাধারণত দেহের দুপাশে যুগ্ম পাখনা বা পদ উপস্থিত। রক্ত সংবন্ধ বড় ধরনের পেশি বহুল হৃৎপিণ্ড 2, 3, 4 প্রকাশ বিশিষ্ট। রক্তনালী ও হিমোগ্লোবিন রক্ত সমৃদ্ধ। প্রধান শ্বসনাঙ্গ হলো ফুলকা বা ফুসফুস। মেসোজোম থেকে উদ্ভূত কিডনি প্রধান রেচনাঙ্গ অর্থাৎ মেসোজোম থেকে উদ্ভূত কিডনি রেচনাঙ্গ দেহের পানির আয়ন সাম্যতা অসমোরেগুলেশন নিয়ন্ত্রণের অঙ্গ হিসেবে কাজ করে। 3 অংশে বিভক্ত মস্তিষ্ক। 10 থেকে 12 জোড়া ক্যারোটিন স্নায়ু থাকে। দেহবতরে কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য হরমোন নিঃসৃত বিভিন্ন অন্তঃকরা গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে। ভার্টিব্রা মেরুদণ্ডীর প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী ভার্টিব্রা 2টি সুপার ক্লাসে অধিশ্রেণীতে বিভক্ত, যেমন স্লাইকোস্টোমাটা ও গ্ন্যাথোস্টোমাটা। স্লাইকো অর্থ রাউন্ড, স্টোমা অর্থ গোল মুখ, প্রকৃত চোয়াল ও জোড়া উপাঙ্গবিহীন মুখ, গোলাকার ও ক্যারোটিনময় দন্তযুক্ত এবং পরিণত প্রাণীতে মেরুদণ্ড ক্ষয়িষ্ণু বা অনুপস্থিত। এ ধরনের লম্বা নলাকার আইসবিহীন কঙ্কাল তন্তুময় 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্রযুক্ত। এই সুপার ক্লাসের অধীনে 2 ধরনের কোষী রয়েছে। একটি হলো ম্যাক্সিনি, অন্যটি হলো প্যাট্রোমাইজন্টিরা। ম্যাক্সিনি অর্থাৎ পিচ্ছিল আবরণ। এই প্রাণী হ্যাগফিশ নামে পরিচিত। এরা স্বাধীনজীবী, প্রধানত অ্যানলিড, মোলাস্কা, ক্রাস্টেসিয়ান ও অর্থোপডার মৃত মাছ আহার করে। হ্যাগফিশ দেখতে ব্রাইন মাছ, ইল মাছের মতো দেখতে স্লাইম ইল নামে অভিহিত করা হয়। বর্তমানে 70 প্রজাতির হ্যাগফিশ রয়েছে, সবাই সামুদ্রিক। বৈশিষ্ট্য: দেহ আইসবিহীন, পিচ্ছিল, গ্রন্থিযুক্ত, ত্বকে আবৃত, পৃষ্ঠ পাখনাহীন, মুখপ্রান্তে অবস্থিত এবং 4 জোড়া কোষিকা পরিবৃত। গলবিলের দুপাশে মোট 5 থেকে 15 জোড়া গলবিল উপস্থিত। হ্যাগফিশের নসিকার থলি মুখগহ্বরে উন্মুক্ত। পরিপাকতন্ত্র পৌষ্টিকনালী বিহীন, অন্ত্রেশ্বর পিল কর্টিকা থাকে না। মেরুদণ্ডে নটকট ও তন্তুময় নিউরাল টিউব থাকে। একলিঙ্গ বিশেষ বাহ্যিক ডিমের কুসুমযুক্ত বৃহদাকৃতি কোনো লার্ভা দশা নেই। প্যাট্রোমাইজন্টিডা প্যাট্রো অর্থ স্টোন, পাথর, মাইজন্টিডা অর্থ সাকিং, চোষক। এই প্রাণীর মাছ ল্যাম্প্রে নামে পরিচিত, অর্থাৎ প্যাট্রোমাইজন্টিডাই ল্যাম্প্রে নামে পরিচিত। অনেক পরজীবী হিসেবে জীবনযাপন করে। বর্তমানে প্রায় 41টি প্রজাতির ল্যাম্প্রে রয়েছে, সবাই সামুদ্রিক। ডিম পাড়ার জন্য মিঠা পানি হ্রদে আসতে হয়। ডিম পাড়ার কয়েকদিনের মধ্যেই মারা যায়। ডিম ফুটে অ্যামরসিস নামক লার্ভা বেরিয়ে রূপান্তরের শেষ পর্যায়ে সমুদ্রে যাত্রা করে। বৈশিষ্ট্য: পরিণত ল্যাম্প্রে দেহ সরু, দেখতে বাইন মাছের মতো আঁশবিহীন, 1টি ও 2টি পৃষ্ঠীয় পাখনা যুক্ত। মৌখিক চাকতিটি ওরাল ডিস চোষকের ভূমিকা পালন করে। এ
চারদিকে ক্যারোটিনময় দাঁত অবস্থান করে। ফুলকা পৃষ্ঠ সহ রন্ধ্রসহ 7 জোড়া ফুলকা রয়েছে। ল্যাম্প্রে নাসিকা থাকে মুখের উপরে উন্মুক্ত। রসিকাতন্ত্র পাকিস্থলবিহীন অন্ত্রে সর্পিল ঘটিকা থাকে। একলিঙ্গ প্রাণী নিষেক বাহ্যিক জীবনচক্রে অ্যামোসিস নামক লার্ভা দশা আছে। সুপার ক্লাস 2 জ্ঞাতস্টোমাটা। গ্রিক গ্রন্থস চোয়াল ও স্টোমা অর্থ মুখ। প্রকৃত চোয়াল ও জোড়া অঙ্গবিশিষ্ট তরুণাস্থি ও অস্থিময় প্রাণী গোষ্ঠী নিয়ে সুপার ক্লাস অধিশ্রেণী গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণী উভচর সরীসৃপ পাখি স্তন্যপায়ী সমাবেশ ঘটেছে এই অধিশ্রেণীতে। এ সকল প্রাণীর নিচে বর্ণিত 7টি ক্লাস বা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কন্ড্রিকথিস বা তরুণাস্থিময় এই গ্নথোস্টোমাটার প্রথম শ্রেণী। বর্তমানে এই শ্রেণীতে প্রায় 1000 প্রজাতির তরুণাস্থিময় মাছ শনাক্ত করা হয়েছে। এটি প্রাচীন হলেও বেশ উন্নত গোষ্ঠী। সুগঠিত সংবেদ অঙ্গ, শক্তিশালী লেজ ও তার সাঁতার পেশি এবং শিকারী সবকিছু মিলিয়ে জলজ পরিবেশে এক দাপুটের গোষ্ঠী হিসেবে পরিচিত। এদের অধিকাংশই সামুদ্রিক। বৈশিষ্ট্য: দেহ কঙ্কাল অসংখ্য প্ল্যাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আইসে আবৃত বা নগ্ন অন্তকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থি মেরুদণ্ড ক্ষয়িত রিডিউসড নটাকর থাকে। মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত। কানক থাকে না। পুচ্ছপাখনা হ্যাটারোসাইকেল ধরনের, অর্থাৎ পুচ্ছপাখনা এর দুটি অংশ অসমান। মুখছিদ্র নাসাগহ্বর মস্তকে অঙ্কিত অবস্থিত। চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাগ থাকে। পরিপাকতন্ত্র যে আকৃতির পাকস্থলী সর্পিলাকার কাইটিন সমৃদ্ধ অন্তর ও চর্বিযুক্ত ত্বক থাকে। বায়ুথলি সুইম ব্লাডার থাকে না। একলিঙ্গ অন্তর্নিষেক ঘটে এবং প্রত্যক্ষ পরিস্ফুটন হতে দেখা যায়। প্ল্যাকয়েড আইস, সাইক্লয়েড আইস, ট্রিনয়েড আইস, গ্যানয়েড আইস, হ্যাটারোসাইকেল, হোমোসার্কেল, ডাইফাইসাইকেল। অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনত রশ্মি এবং পেট্রিজি অর্থ ফিন। অস্থিময় মাছগুলোর রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত। এই শ্রেণীতে 31,045 প্রজাতির মাছ রয়েছে। জীবিত মাছের 96% এই অন্তর্ভুক্ত। ঝর্ণা, হ্রদ, গুহা, গর্ত, বরফ, গভীর সাগর সবখানে এই প্রজাতির মাছ বিস্তৃত। বৈশিষ্ট্য: ত্বক গ্রন্থিময় এবং সাধারণত ত্বকের ডার্মিস থেকে সৃষ্ট সাইক্লয়েড বা টিনয়েড কাঁটাযুক্ত আইস আবৃত, অর্থাৎ হয় সাইক্লয়েড নয় টিনয়েড থাকে। কিছু ক্ষেত্রে আইস অনুপস্থিত। অ্যাক্টিনোপটেরিজি কয়েকটি মাছ। অ্যান্ড্রোকন্ড্রাল উৎস, অ্যান্ড্রোকন্ড্রাল অরিজিন। অস্থিগুলো তরুণাস্থি থেকে উৎপত্তি লাভ করে, অর্থাৎ অস্থিগুলো তরুণাস্থি থেকে উৎপত্তি লাভ করে। সম্পন্ন অস্থি নির্মিত অন্তকঙ্কাল 4 জোড়া। ফুলকা দিয়ে শ্বাসরন্ধ্র অঙ্গ গঠিত। মাথার দুপাশে একটি করে ফুলকা রন্ধ্র অবস্থিত যা কানক দিয়ে আবৃত। দেহের অঞ্চল পাখনা বা লম্বা অস্থিময় পাখনা রশ্মির সাথে যুক্ত। পুচ্ছ পাখনা হোমোসার্কেল ধরনের, অর্থাৎ পুচ্ছ পাখনা অংশটি সমান। বায়ুথলীয় পটকা দেহকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। একলিঙ্গ প্রাণী বহির্নিষেক ঘটে। পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ। সার্কোপটেরিজি ক্লাস 3। সার্কোপটেরিজি প্রাচীন অস্থিময় মাছ। সার্কোস অর্থ ফ্লেশ আর মাংসের অর্থ ফিন। এই শ্রেণীর মাছকে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, লোভ ফিন্ড ফিশ বলে। বিজ্ঞানের ধারণা এই শ্রেণীর কোনো মাছ থেকে চতুষ্পদী ও স্থলচর প্রাণীর উদ্ভব হয়েছে, গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। বর্তমানে মাত্র 8 প্রজাতি জীবিত আছে। এই প্রজাতিকে লাং ফিশ দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত। অন্যদিকে সিলিয়াস্ত নামে 2টি প্রজাতির ভারত সাগরে ও ইন্দোনেশিয়ার উপকূলে বিস্তৃত। বৈশিষ্ট্য: দেহে গ্ল্যানয়েড ধরনের আইসা আবৃত। অ্যান্ড্রোকন্ড্রাল উৎস সম্পন্ন অস্থি নির্মিত আন্তঃকঙ্কাল। অ্যান্টোস্টালিকান ও বোন অফ অ্যান্ড্রোকন্ড্রাল অরিজিন। এদের অর্থাৎ এদেরও অস্থি অন্তঃকঙ্কাল নির্মিত। অ্যান্ড্রোকন্ড্রাল উৎস সম্পন্ন এবং অ্যান্ড্রোকন নির্মিত, অর্থাৎ তরুণাস্থি থেকেই অস্থির উদ্ভব হয়। এদের দেহ পিণ্ডাকার যুগ্ম পাখনা বিদ্যমান। লেজে ডাইফাইসাইকেল বা ডাইফাইসাইকেল, অর্থাৎ পুচ্ছ পাখনা দুটি অংশ একীভূত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা লেজ হিসেবে ঘিরে অবস্থিত। দেহের দুপাশে অস্থিময় আর্চ নির্মিত ফুলকা থাকে যা কানক দিয়ে আবৃত। এদের পটকা জালিকা সমৃদ্ধ ও শ্বসন কাজে বেশ তাকে সাহায্য করে, অর্থাৎ জালিকা সমৃদ্ধ পটকা রয়েছে একটি সার্কোপটেরিজিতে। চোয়াল অ্যানিমেল নামক আবৃত থাকে। একলিঙ্গ প্রাণী বহির্নিষেক ও অন্তর্নিষেক ঘটে। বাংলাদেশে 251টি প্রজাতি স্বাদু প্রাণীতে 402 প্রজাতি সামুদ্রিক মাছ পাওয়া যায়। অ্যামফিবিয়া, যেই সদস্যের প্রাণী স্থলভাগে জলাশয় উভয়ভাগে সর্বপ্রথম 4 পা নিয়ে যাত্রা শুরু করেছিল তখন থেকে এসব প্রাণী চতুষ্পদী না ট্র্যাপয়েড নাম পরিচিত। মূলত স্থলচর হলেও জননকালেরা ডিম পাড়তে পানিতে আসতে বাধ্য হয় এবং পানিতেই ডিমে পরিস্ফুটন ঘটে। এ কারণে এই জনগোষ্ঠীর মধ্যে উভচর, ডাঙ্গা ও পানির বিচরণ ব্যবহৃত। বর্তমানে জীবিত উভচর প্রজাতির সংখ্যা 700। এর মধ্যে লেজ বিশিষ্ট উভচর প্রজাতি 715টি আর পাখনাবিহীন প্রজাতি রয়েছে 200টি। বাকিগুলো
6,785টি 4 পা বিশিষ্ট উভচর, ব্যাঙ ইত্যাদি। বাংলাদেশের প্রাপ্ত পরিসংখ্যা 34টি। গ্রন্থিময় ত্বক বিশিষ্ট এক্টোথার্মিক দেহের তাপমাত্রার পরিবেশের তাপমাত্রা ওঠানামা করে। দেহ চতুষ্পদী ও অমেরুদণ্ডী প্রাণী। লার্ভা অবস্থায় জলচর কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর। দেহ ত্বক মসৃণ গ্রন্থিময় ও শ্বসনে সাহায্য করে। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 4টি করে নখর অঙ্গুলি থাকে, অর্থাৎ অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে নখর পদ থাকে। দেহ লার্ভা দশায় পরিণত হয় ফুসফুস, ত্বক, মুখকবল, মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। হৃৎপিণ্ড ত্রিপ্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অ্যাট্রিয়াম, 1টি ভেন্ট্রিকল ও রেনাল ও হেপাটিক পোর্টাল তন্ত্র উন্নত। এক লিঙ্গ প্রাণী জননকালে বহির্নিষেক ঘটে। জীবনচক্রে ট্যাডপোল লার্ভা দশায় রয়েছে। র্যাপটিলিয়া, হামাগুড়ি দিয়ে চলানো। ভূভাগে জলের নেশায় চতুষ্পদ প্রাণী আক্রান্ত অভিযানের পর আরও গতিময় হয়ে সরীসৃপ প্রজাতির উদ্ভব হয় বিকাশের মাধ্যমে। উভচর যে গাঠনিক ও শরীরবৃত্তে বাধা ছিল, সরীসৃপের তা অপসারিত হয়ে দ্রুত পৃথিবী জয় করতে পেরেছে। শুষ্ক ও ডিমের পরিস্ফুটনে সমস্যা, নিষেক, পানি ধরে রাখা, স্থলে বিচরণ, খাদ্য গ্রহণ ও রক্ত সম্বন্ধে সমস্ত বাধা অতিক্রম করে সরীসৃপ প্রজাতিরা পৃথিবীতে আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। 16.5 কোটি বছর পূর্বে মেসোজোয়িক যুগে বলা হয় সরীসৃপদের যুগ, কারণ ডায়নোসর সহ এই শ্রেণীর প্রাণীদের বিস্তৃতি ছিল চোখে পড়ার মতো। বর্তমান পৃথিবীতে সরীসৃপ প্রজাতির সংখ্যা 10,450টি। বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যা 1,054টি। বৈশিষ্ট্য: এক্টোথার্মিক স্থলচর প্রাণী, বুকে ভর দিয়ে চলে, দেহ শুষ্ক ও এপিডার্মিস সমৃদ্ধ আইস বা শুষ্ক প্লেটে আবৃত। এক্ষেত্রে ঘড়িয়াল হলো গাভিয়ালিস গ্যাঙ্গাটিকাস এবং গোকরা সার্প হলো নাজা নাজা। 2টি পায়ের 5টি নখরযুক্ত আঙ্গুলি থাকে, ব্যতিক্রম সাপ ও লিজার্ডে পা থাকে না বা লুপ্তপ্রায়। হৃৎপিণ্ড ভেন্ট্রিকল নিলে অসম্পূর্ণ দ্বিভুক্ত থাকায় হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, ব্যতিক্রম কুমির, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। ফুসফুস এদের একমাত্র শ্বসন অঙ্গ। মাথায় করোটি এবং একটি অক্সিপিটাল কন্ডাইল দিয়ে মেরুদণ্ড যুক্ত থাকে, অর্থাৎ সরীসৃপের মধ্যে অক্সিপিটাল কন্ডাইল দেখা যায়। দেহ অভ্যন্তরে নিষেক স্থির প্রাণী সবসময় ডাঙায় ডিম পারে। সরীসৃপ ডিমের চামড়ার মতো বা চুনচুনে খোলসে আবৃত করে রাখে। ভ্রূণের পরিস্ফুটনের সময় 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি, অ্যামনিয়ন, ক্যারিয়ন, কুসুমথলি ও অ্যালান্টয়েডস সৃষ্টি হয়। এ কারণে কোনো লার্ভা দশা নেই। এভিস ল্যাটিন শব্দ অ্যাভিস অর্থাৎ বার্ড, পাখি। পানি ও ডাঙা ছেড়ে যে মেরুদণ্ডী প্রাণী আকাশ তৈরি হয়েছে তা পাখি নামে পরিচিত। এদের উৎপত্তি, বিকাশ ও বৈচিত্র্যময়, এত বিচিত্র যে পাখি নিয়ে আলোচনাও বেশি। আকাশ, মাটি, পানি সবখানে পাখির অবাধে বিচরণ করে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর সাথে এবং ঈর্ষণীয় মনে হওয়া স্বাভাবিক। মেরু অঞ্চলে পৃথিবীর সমস্ত পরিবেশে টিকে পাখি বিস্তৃত। অনেক প্রজাতির পাখি আবার এতটাই সুযোগ সন্ধানী যে বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেশে কাটিয়ে স্বদেশে ফেরত আসে। বর্তমানে পৃথিবীতে 10,500 প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যা 650টি স্থায়ী এবং 1076টি পরিযায়ী। পাখি হওয়ার জন্য মেরুদণ্ডী প্রাণীর এই নির্দিষ্ট গোষ্ঠীর আপাদমস্তক পরিবর্তনের ঝড় বয়ে গেছে। পরিবর্তনের উদ্দেশ্য দেহ হচ্ছে হালকা এবং উড্ডয়নকালে অভিযোজন সম্পন্ন করা। বৈশিষ্ট্য: দেহ পালকে আবৃত, গ্রীবা লম্বিত এস আকৃতির। উড্ডয়নের সময় হিসেবে অগ্র 2 পাশটা রূপান্তরিত হয়েছে। চোয়াল দাঁতহীন চঞ্চুতে পরিণত হয়েছে। অস্থিগুলো বায়ুগতিপুঞ্জ, হালকা ও অনেক হাড় একীভূত হয়েছে। ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে। ফুসফুস তন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস থাকে। শক্তিদায়ক খাদ্যে দ্রুত পরিপাকের জন্য রয়েছে কার্যকর পরিপাক তন্ত্র, থলিকাকার ক্রপ ও পেশিময় গিজার সমন্বিত। হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ, 2টি অ্যাট্রিয়াম ও 2টি ভেন্ট্রিকল। পাখির শরীরে প্রথম সমষ্ণ শ্রেণী ওয়ার্ম ব্লাডেড এবং এন্ডোথার্মিক দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা ওঠানামা করে অবস্থা দেখা দিয়েছে। ম্যামিলিয়া, প্রাণীজগতের বিবর্তনের পরিক্রমায় সর্বোন্নত জীবগোষ্ঠী আবির্ভূত হয়েছে ম্যামিলিয়া। 1.5 গ্রাম ওজনের বাদুড় থেকে শুরু করে 130 টন ওজনের নীল তিমি, বিচিত্র আকার আকৃতি গড়নে স্তন্যপায়ী রয়েছে। শরীরবৃত্তীয় বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সক্রিয়ার সঙ্গে স্তন্যপায়ী সহজসঙ্গ দিক থেকে কম হলেও পাখি মাতৃগণের তুলনায় পৃথিবীর দখল করে নিয়েছে। বর্তমানে প্রায় 6,000 প্রজাতির স্তন্যপায়ী বাংলাদেশে রয়েছে 99টি। বৈশিষ্ট্য: সমষ্ণ প্রাণীতে বা এন্ডোথার্মিক প্রাণী। দেহ ত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত, ঘাম গ্রন্থি, সিবেসিয়ান গ্রন্থি ইত্যাদি এবং লোম আবৃত নীল তিমি ব্যতীত। সমষ্ণ শ্রেণী এন্ডোথার্মিক প্রাণীর দেহ ত্বকে বিভিন্ন গ্রন্থিযুক্ত লোমগ্রন্থি, সিবেসিয়ান গ্রন্থি থাকে। পরিণত স্ত্রী প্রাণী কার্যকর স্তন গ্রন্থি ও খরিত দুগ্ধ নবজাতক লালিত হয়। বহিকর্ণে পিনা, মধ্যকর্ণে 3টি ক্ষুদ্রাস্থি থাকে, অর্থাৎ সকল ম্যামোলির
মধ্যগণ্ডে 3টি ক্ষুদ্র আস্থি থাকে। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁতযুক্ত। 2টি অক্সিপিটাল কন্ডাইল দিয়ে কণ্ঠযুক্ত থাকে, অর্থাৎ সরীসৃপ একটি হলেও ম্যামল 2টি। মাংসল ডায়াফ্রাম মধ্যস্থলে উদর গহ্বর পৃথক থাকে। পরিণত রক্ত নিউক্লিয়াসবিহীন হৃৎপিণ্ড ছাড় প্রকোষ্ঠ বিশিষ্ট রক্ত সংবহনতন্ত্র, দ্বিচক্রী সংবহনতন্ত্র, সিস্টেমিক পালমোনারি চক্র দেখা যায়। নিষেকের অভ্যন্তরীণ প্রায় সবই জরায়ুজ অর্থাৎ বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী সব ধরনের পরিবেশ ছাড়াও স্থল জলচর অবস্থান ব্যাপক বিস্তৃত একটি জীবগোষ্ঠীর আবার উড্ডয়নে সক্ষম, যেমন বাদুড়। স্তন্যপায়ী প্রাথমিক শ্রেণীবিন্যাস। স্তন্যপায়ী প্রাণী জীবগোষ্ঠ আজ পৃথিবীর সেরা প্রজাতি হিসেবে পরিচিত হয়েছে। এই গোষ্ঠী শ্রেণীবিন্যাসে ভিত্তি করে রয়েছে নানা বৈশিষ্ট্য, যেমন অঙ্গসংস্থানিক, শরীরভিত্তিক, সুপ্রজননবিদ্যা, জীবাশ্মবিদ্যা, বাস্তববিদ্যা ইত্যাদি। কিন্তু বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানে উন্নত ও আধুনিক প্রযুক্তির প্রয়োগে একাধিক শ্রেণীবদ্ধকরণের জরুরত কমেছে, উন্নয়ন নিশ্চয়তা বেড়েছে শতভাগ। প্রশ্নোক্ত প্রক্রিয়াটিকে ডিএনএ অনুক্রমে জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ। তবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রজনন প্রকৃতির ওপর ভিত্তি করে স্তন্যপায়ী প্রাণীদের শ্রেণীবিন্যাস উল্লেখ করা হলো। ম্যামিলিয়াকে নিচে 3টি সাবক্লাসে ভাগ করা হয়, যথা প্রোথেরিয়া, প্রো অর্থাৎ প্রোটো বা ডিম্ব প্রসবকারী, থলথলে চামড়ার মতো আবরণ ডিম প্রসব করে এবং ডিম থেকে অপরিণত নবজাতকের জন্ম হয়। তলপেটে স্তন গ্রন্থি আবরণ গ্রন্থি চামড়া ভেদ করে যে দুধ ছড়িত নবজাতক তার লোম চুষে পান করে। এদের ঠোঁট তুণ্ডলাকার, স্তনবৃন্ত নেই এবং দন্ত ও বহিকর্ণ নেই। রেচন জনন পরিবারতন্ত্রের জন্য একটি চিত্র অভিন্ন পথ বহন করে, তাই এরা মনোট্রিম বলে। বিস্তৃতি অস্ট্রেলিয়া ও নিউগিনি। সাবক্লাস 2 ম্যাটাথেরিয়া, পরবর্তী বন্যপ্রাণী বা মার্সুপিয়াল। ম্যাটাথেরিয়ার অপর নাম মার্সুপিয়াল। সরল ধরনের আমরা বিশিষ্ট কোরিওভিলাইন কুসুমথলি ও ক্যারিয়ন সমন্বয়ে গঠিত স্তন্যপায়ী আংশিক পরিণত নবজাতকের জন্ম দেয়। স্ত্রী প্রাণীতে মার্সুপিয়াম নামক থলি জাতের নবজাতকের পরিপূর্ণ লাভ করা পর্যন্ত অবস্থান করে। স্তনবৃন্ত সহ স্তন গ্রন্থিগুলো মার্সুপিয়ামে উন্মুক্ত থাকে। 2টি জরায়ু ও 2টি যোনি থাকে। বিস্তৃতি অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউগিনি, মধ্য ও দক্ষিণ আমেরিকা। সাবক্লাস 3 ইউথেরিয়া, প্রকৃতথেরিয়া অর্থাৎ প্রকৃত অম্লাধারণ স্তন্যপায়ী। প্রকৃত ধরনের আমরা বিশিষ্ট ক্যারিয়ন ও অ্যালেন্টন সমন্বয়ে গঠিত। স্তন্যপায়ী সম্পূর্ণ পরিস্ফুটন কাল জুড়ে এ অম্লা পুষ্টি দান করে। ভ্রূণ পরিবেশে কিছুকাল পর্যন্ত জরায়ুতে অবস্থান করে এবং পরিণত নবজাতকের জন্ম দেয়। স্তনগ্রন্থি অত্যন্ত সুগঠিত। একটি যোনি শুক্রাশয় সাধারণত টেস্টিস থলি, স্ক্রোটাল থলিতে অবস্থান করে। বিস্তৃতি সমগ্র পৃথিবী। এক্ষেত্রে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী প্রাণী নয়। কর্ডেট পর্বে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দণ্ডাকার স্থিতিস্থাপক কর্ডেট, ফাঁপা স্নায়ুরজ্জু, গলবিল ফুলকা রন্ধ্রের উপস্থিতি। 3টি পর্বের ভাগ করা হয়েছে, যথা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। কর্ডাটা, সেফালোকর্ডাটা উপযুক্ত কর্ডেটদের বলা হয় আদি কর্ডেট বা প্রোটোকর্ডেট, কারণ দেহের জীবনদশায় বৈশিষ্ট্য উপস্থিত থাকে এবং কখনোই মেরুদণ্ড থাকে না। ভার্টিব্রাটা পর্বে শুধুমাত্র ভ্রূণীয় অবস্থা বৈশিষ্ট্যগুলো থাকে, প্রাণী অবস্থা থাকে। এক্ষেত্রে নটকট মেরুদণ্ডের দিকে পরিস্থাপিত হয়। স্নায়ুরজ্জে পরিস্থাপিত মস্তিষ্ক শূন্যকাণ্ড গঠন করে। ভ্রূণীয় ফুলকার রন্ধ্র বন্ধ হয়ে যায় ও শ্বসনের জন্য ফুসফুসে ফুলকার আবির্ভাব ঘটে। অতএব দেখা যাচ্ছে কর্ডেট প্রাণীর মধ্যে প্রোটোকর্ড মেরুদণ্ড থাকে না, কিন্তু ভার্টিব্রেট পর্বের সরাসরি মেরুদণ্ড থাকে, অর্থাৎ সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। অপরদিকে কর্ডেট পর্বে কিছু সরাসরি মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের কর্ডেট রূপান্তরিত হয়, অর্থাৎ সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট।